Okay. So hello everyone, আসসালামু আলাইকুম। হোপফুলি তোমরা সবাই ভালো আছো। সো তোমাদের সবাইকে স্বাগত আজকের লাইভ ক্লাসে। সো আজকে আমরা মূলত তোমাদের যে স্থির তড়িতের উপর আমরা একটা ক্লাস নিয়েছি অলরেডি। আজকে আমরা তার স্থির তড়িতের উপর আরেকটা লাইভ ক্লাস নিব এবং আজকের ক্লাসটা আমাদের মূলত হবে স্ট্যাটিক ইলেকট্রিসিটির উপর। লাস্ট যে ক্লাসটা নিয়েছিলাম তার উপর যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো তোমাদেরকে সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। সো আজকে আমাদের ক্লাসটা হবে মূলত স্থির তড়িতের উপর এবং তোমরা দেখি অলরেডি কার কার লাইভে জয়েন করেছো। একটু আমরা তোমাদের কমেন্টগুলো পড়ে নেই। তোমাদের এখানে অলরেডি জয়েন করছে সৈয়দ আসিফ, তারপরে হচ্ছে সুমাইয়া খাতুন। হ্যাঁ, সুমাইয়া সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। তারপরে অরণিকা পাল, ওয়ালাইকুম আসসালাম। ফাহমিদা আক্তার তান্নি, থ্যাংক ইউ। আবুল মবিন চৌধুরী, তারপর ডিএস অরিত্র, থ্যাংকস এভরিওয়ান ফর জয়েনিং উইথ মি। ওকে, সো আজকে আমাদের ক্লাসটা হবে মূলত স্থির তড়িতের উপর। অলরেডি তোমরা অনেকেই জয়েন করছো। আমরা আর দেরি না করে আমাদের ক্লাসটি শুরু করি, ঠিক আছে? সো কোপাকুপির জন্য রেডি তো সবাই? ওকে, দ্যাটস অলরাইট, লেটস স্টার্ট। আমাদের লাস্ট ডেতে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে কি? স্থির তড়িৎ। লাস্ট ডেতে যা যা পড়াইছিলাম আমরা ওইখান থেকে তোমাদের একটু আমরা মনে করিয়ে দিই, দেখি কতটুকু মনে আছে তোমাদের। স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে আমি তোমাদেরকে প্রথমেই পড়াইছিলাম চার্জের সংজ্ঞা, নিশ্চয়ই তোমাদের মনে আছে। ও আচ্ছা, তোমাদের যারা যারা আমাদের ক্লাসের শেষে নোটগুলা জমা দেয় তোমাদের অবশ্যই অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে কয়েকজনের নোট দেখছি লাস্ট ডেতে অনেক ভালো হয়েছে, বিশেষ করে চারুলতা, চারু, তারপরে সুস্মিতা, ওদের ইয়েগুলা খুব ভালো ছিল নোটগুলা। তো তোমরা সবাই নোট করে জমা দিও। কারণ হচ্ছে কি, একটা ক্লাস দেখা, সেটি দেখে নোট করাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ একটা জিনিস সবসময় মাথায় রাখবা, 10 বার পড়া আর একবার লেখা কিন্তু সমান। তুমি ক্লাসটা হয়তো 10 বার দেখতে পারো, কিন্তু যখন তুমি ওই জিনিসটা একবার লিখবা খাতার মধ্যে, দেখবো ওই জিনিসটা তোমার মাথার মধ্যে কিন্তু স্টেবল হয়ে গেছে। আর আরেকটা, ক্লাস শুরুর আগে আরেকটা ইনফরমেশন বলে দিই, যদিও আজকের রুটিনে আমার ক্লাস ছিল না, আমি মূলত তোমাদের ক্লাস নিব হচ্ছে রবিবার এবং বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায়। বাট তোমরা তো অলরেডি জানো গতকালকে আমাদের একজন বিগ বস রাসেল ভাইয়ার লাইভ একটা সেশন ছিল, লাইভ আড্ডা। তো ওইটার জন্য আমি আমার ক্লাসটা নেই নাই, এর জন্য আজকে নিছি। বাট রেগুলারলি অন্যান্য দিন আমাদের যে বৃহস্পতিবার এবং রবিবারে ক্লাস হবে, প্রথম কথা। সেকেন্ডলি হচ্ছে, তোমরা যারা গতকালকে আমাদের রাসেল ভাইয়ার লাইভ আড্ডাটি দেখছো বা লাইভ ইন্টারভিউ হোয়াট এভার যাই বলো, তোমরা নিশ্চয়ই দেখছো যে ওনার ইন্টারভিউটা কিন্তু অনেকটা ইনফরমেটিভ ছিল। সো তোমরা যে জিনিসটা চেষ্টা করবা, যেহেতু তোমরা অনেকে ফার্স্ট ইয়ারে আসো বা যারা সেকেন্ড ইয়ারে উঠবা, তোমরা যদি ওই জিনিসগুলো একটু আগে থেকে জেনে থাকো, তাহলে কিন্তু অ্যাডমিশন টেস্টে তোমার গোল খাওয়ার বা ধরা খাওয়ার চান্স কিন্তু অনেক কম। কারণ তুমি আগে থেকেই যাইতেছো যে তোমার কি করা উচিত, তুমি কি মেডিকেল প্রিপারেশন নিবা, তুমি কি ইউনিভার্সিটি নিবা নাকি অ্যাডমিশন নিবা, এই জিনিসগুলো জানবা। আবার অনেকের আছে বাসা থেকে মা বাবারা অনেক দূর দূরান্তের জায়গাগুলোতে পরীক্ষা দিতে দেয় না, একটু কনজারভেটিভ টাইপ। তোমাদের মা বাবাকেও দেখাইলে কি ওনারাও অ্যাকচুয়ালি রিয়েলিটিটা বুঝতে পারবেন। কারণ ছোট্ট একটা ডিসিশনের কারণে হয়তো বা আমাদের জীবনের মূল অন্যদিকেও চলে যেতে পারে। তো এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। বিশেষ করে কালকের লাইভ রাসেল ভাইয়ের লাইভটা তোমরা একটু সবাই ভালোভাবে দেখো। সেকেন্ডলি হইতেছে, যে যে জায়গাগুলো তোমাদের মনে হবে যে মা বাবাকে দেখানো উচিত, ওই জায়গাগুলো ওনাদের সাথে একটু দেখাইতে পারো। ওকে, ডান। তো আমরা শুরু করি। যেহেতু আজকের ক্লাসটা আমরা মূলত ম্যাথমেটিক্যাল জায়গা থেকে করব, সো একটু আমরা লাস্ট ডেতে যা যা পড়াইছিলাম ওইগুলোতে একটু ফিরে যাই। প্রথমত তোমাদের চার্জের একটা ডেফিনিশন দিছিলাম, যে চার্জ জিনিসটা কি, আমরা জানি পদার্থ সৃষ্টিকারী যে কণাগুলো আছে, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এদের যে মৌলিক এবং বৈশিষ্ট্য সূচক ধর্ম, তাকে বলা হয় চার্জ। আমরা তোমাদেরকে বেসিক্যালি 3টা ফর্মুলা শিখাইছিলাম, যে 3টা ফর্মুলা শেখানোর আগে তোমরা এই জিনিসটা দেখছো, অনেকে ভুল লিখছো নোট লিখতে গিয়ে। আধানের কোয়ান্টায়ন লিখছো, ঠিক আছে, একটা ওয়ার্ড বা 2টা ওয়ার্ডের কারণে তোমরা কিন্তু এটা গুলিয়ে ফেলছো। কোয়ান্টায়ন আমি আবার একটু বলে দিচ্ছি, যেহেতু হয়তো অনেকে আজকে ফার্স্ট লাইভ ক্লাসে জয়েন করছে, তার জন্য আমি সুবিধার্থে একটু 2-4 মিনিট একটু কথা বলে নিই বেসিক জায়গাগুলো।
আধানের কোয়ান্টামে তোমরা যে জিনিসটা ভুল করছো, কোয়ান্টাম মানে ঠিক আছে আমরা বুঝছিলাম যে এটা প্যাকেট বা গুচ্ছ। তোমরা অনেকে লিখছো আধানের কোয়ান্টাম বলতে বোঝায় যে আধান কোনো একটি বস্তুতে আধানের পরিমাণ নিরবিচ্ছিন্ন হতে পারে না, এটি একটি পূর্ণ সংখ্যার গুণিতক হবে। ওয়েল, বাট ভুলটা দেখো কোন জায়গায় করছো। তুমি যে বলছো যে গুণিতক হবে বা পূর্ণ সংখ্যার গুণিতক হবে, কার পূর্ণ সংখ্যার গুণিতক? এই জিনিসটা কিন্তু অনেকে লিখো নাই নোটের মধ্যে, এটা না লিখলে কিন্তু কেটে দিবে তোমাকে। তোমাকে অবশ্যই উল্লেখ করে দিতে হবে যে আধানের মানটা অফকোর্স ইলেকট্রনের যে চার্জ আছে না তার মানের পূর্ণ সংখ্যার গুণিতক। এখান থেকে একটা সূত্র কিন্তু আমরা দাঁড় করাইতে পারি। সূত্রটা হচ্ছে কিউ ইকুয়ালস টু এন ই, অর্থাৎ মোট আধানটা হবে আমার যে ইলেকট্রনের চার্জ আছে তার পূর্ণ সংখ্যার গুণিতক, যেখানে কিনা এন ডিনোট করতেছে পূর্ণ সংখ্যা। সো এই জিনিসটা মনে রাখাটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। একটু ভালোভাবে মনে রাখো, আধানের কোয়ান্টাম থেকে কিন্তু এই ফর্মুলাটা লিখে দেওয়া যায়, লাস্ট ডেতে আমরা দেই নেই। সো আধানের কোয়ান্টাম যদি আসে পরীক্ষাতে, আধানের কোয়ান্টাম বলতে কি বোঝায় ভালোভাবে মনে রাখো, এইভাবে লিখবা যে কোনো একটি বস্তুতে আধানের মোট পরিমাণ নিরবিচ্ছিন্ন হতে পারে না, এটি ইলেকট্রনের আধানের মানের পূর্ণ সংখ্যার গুণিতক হবে। দিয়ে তারপরে তুমি একটা উদাহরণ দিবা, যেমন ধরো তুমি এইভাবে লিখতে পারো 5e হবে 6e হবে, কিন্তু কখনো 4.65e এটা হবে না। কেন হবে না? বিকজ এটা ইলেকট্রনের চার্জ এবং এই যে 4.65 এই নাম্বারটা আমাদের একটা ইন্টিজার নাম্বার না, অর্থাৎ পূর্ণ সংখ্যা না, দ্যাট ইজ ওয়াই এটা আধানের কোয়ান্টামের মধ্যে পড়বে না। ওকে, সো তারপরে খেয়াল করো, তাহলে আমাদের আধানের কোয়ান্টাম গেল। তারপরে আমরা কি কি পড়াইছিলাম তোমাদেরকে? মূলত কুলম্বের যে ফর্মুলাটা এক নম্বরে এই জিনিসটা দেখাই দিয়েছিলাম যে F ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট k q1 q2 ডিভাইডেড বাই d স্কয়ার। এই কে আসার রহস্য কিন্তু আমরা তোমাদেরকে বলে দিছিলাম যে কেন হঠাৎ করে কে নিয়ে আসলাম। কারণ আমরা বলছিলাম 9-10 পর্যন্ত যে আমরা ম্যাথগুলো করে আসি তখন মাধ্যমটা ছিল শুধুমাত্র শূন্য মাধ্যম। এখন দেখতেছি শূন্য মাধ্যম ছাড়াও অন্য কোনো মাধ্যমে আমার ম্যাথগুলো চলে আসতে পারে, এর জন্য আমরা একটা কে নিয়ে আসছি। সো শূন্য মাধ্যমের জন্য কে এর মান 1, অন্যান্য মাধ্যম হলে কে এর ভ্যালু দেওয়া থাকবে। আচ্ছা, এখন পর্যন্ত যা পড়াইছি এগুলো নোট করার আজকে দরকার নাই, বিকজ লাস্ট ডে তো অলরেডি নোট করছো। যারা করো নাই তারা করতে পারো। সেকেন্ডলি হচ্ছে আমরা দেখাইছিলাম তোমাদেরকে প্রাবল্য ইকুয়ালস টু সিমিলার ফর্মুলা 1/4 পাই এপসাইলন নট। তারপরে কি করতে পারো, এইটা কিন্তু শূন্য মাধ্যমের জন্য, কিন্তু তুমি যদি এপসাইলন নট না লিখো তাহলে যে কোনো মাধ্যমের জন্য। সো এপসাইলন নটটা আমরা কেটে দিলাম, জাস্ট কে লিখলাম। এখানে তোমরা জানো যে প্রাবল্যের জন্য দুইটা কিউ এর মধ্যে একটা কিউ এর মান 1 কুলম ধরা লাগে, দ্যাট ইজ ওয়াই আমরা একটা কিউ লিখলাম আর একটাতে 1 ডিভাইডেড বাই কি ডি স্কয়ার বা আর স্কয়ার, তোমার যেটা ভালো লাগে এইটাই লিখো। অথবা তোমরা আরেকটা ফর্মুলা তোমাদেরকে শিখাইছিলাম এফ বাই ইকুয়ালস টু এফ বাই কি কিউ, রাইট? এটা তোমাদেরকে পড়াইছিলাম। কারণ টোটাল বলকে যখন আমরা টোটাল চার্জ দ্বারা ভাগ করি তাহলে প্রতি কুলম্বের জন্য আমরা বল পাই, এইটাই হচ্ছে আমার গিয়ে তড়িৎ প্রাবল্য। থার্ডলি শিখছিলাম বিভব। বিভবের ফর্মুলাটা সেম 1/4 পাই এপসাইলন কে কিউ বাই জাস্ট এখানে হবে আর। অথবা তোমরা জানো বিভব এক ধরনের কাজ, দ্যাট ইজ ওয়াই আমরা ডাব্লিউ বাই কিউ লিখতে পারি, কিউ লিখতে পারি। 4 নম্বরে তোমাদেরকে কি শিখাইছিলাম, এই যে প্রাবল্য এবং বিভব, তোমরা অনেকেই লিখছো কি প্রাবল্য এবং বিভবের পার্থক্য না, হয়তোবা আমি জানি না আমি কি বলছিলাম ওই ক্লাসে, অনেক সময় আছে যে মুখ দিয়ে চলে আসে আর কি। এটা হবে প্রাবল্য এবং বিভবের মধ্যে, দেখো তো ভি ইকুয়ালস টু ইডি, এই যে একটা ফর্মুলা শিখাইছিলাম না ভিডিও এডিটর, এই ফর্মুলাটা প্রাবল্য এবং বিভবের পার্থক্য না, এটা হইতেছে প্রাবল্য এবং বিভবের মধ্যকার সম্পর্ক। খেয়াল করো তো, আমি এমন একটা ফর্মুলা লিখছি যেখানের মধ্যে আমার প্রাবল্য আছে বিভবও আছে, তার মানে এটা কি পার্থক্য হইলো নাকি আমার তাদের মধ্যে আমি একটা রিলেশন দাঁড় করাইছি? কিভাবে দাঁড় করাইছিলাম, এইটাকে আর এইটাকে অর্থাৎ 2 নাম্বার আর 3 নাম্বার যে ইকুয়েশন আছে এটাকে ভাগ দিয়ে তারপর এই জিনিসটা পাইছিলাম। সো আই হোপ তোমরা এই 4টা ফর্মুলা জানো এবং তোমরা জানো যে প্রাবল্য হইতেছে একটা ভেক্টর রাশি, তার মানে একে তুমি যাই করো না কেন ভেক্টরের নিয়মে করতে হবে। বিভব হচ্ছে একটা স্কেলার রাশি, একে যাই করো না কেন সবকিছু যোগ বিয়োগ যাই করো সবকিছু স্কেলারের নিয়মে করতে হবে। প্রাবল্য একটা ভেক্টর রাশি, সবকিছু ভেক্টরের নিয়মে করবা। কেন ভেক্টর রাশি? কারণ আমরা জানি যে প্রাবল্য ওয়ান কাইন্ড অফ ফোর্স, বল, এবং তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো ক্লাস 9-10 এ বল ভেক্টর রাশি, দ্যাট ইজ ওয়াই এটা ভেক্টর রাশি। বিভব এক ধরনের কাজ, সো যেহেতু কাজ স্কেলার রাশি সুতরাং বিভবটা আলটিমেটলি আমার কি স্কেলার রাশি। এই জিনিসগুলো একটু জানবা ভালোভাবে। আর এটা হইতেছে প্রাবল্য বিভবের মধ্যকার যে আমার সম্পর্ক। সো
এইটা খুব ভালোভাবে মাথায় রাখবা, প্রাবল্য ভেক্টর রাশি, বিভব স্কেলার রাশি, যাই করবা স্কেলারের নিয়মে, অর্থাৎ এই টাইপের অঙ্কগুলোতে প্লাস মাইনাস যাই থাকবে তা বসাতে হবে। কিন্তু প্রাবল্যের ক্ষেত্রে যে চার্জের মানগুলো দেখবা প্লাস মাইনাস দেওয়া আছে, ওই প্লাস মাইনাস দ্বারা কিন্তু আমার মানটা নির্দেশ করবে না, ওই প্লাস মাইনাস দ্বারা হচ্ছে দিক, আকর্ষণ বিকর্ষণ নির্ভর করবে। সো প্রাবল্যের মেথগুলা করার পূর্বে যখন চার্জগুলো প্লাস মাইনাস দেওয়া থাকবে, মাইনাস বসানোর দরকার নাই, জাস্ট তুমি প্লাস ভ্যালুগুলো নিয়ে করবা, কারণ মাইনাস প্লাস এই জিনিসগুলো হয় আকর্ষণ বোঝাবে না হয় বিকর্ষণ বোঝাবে। কিন্তু বিভবের ক্ষেত্রে যেহেতু দিকের কোনো দরকার নাই, সুতরাং আকর্ষণ বিকর্ষণটা অ্যাকচুয়ালি এখানে মেইন ফ্যাক্ট না, এখানে হইতেছে তোমাকে এক্স্যাক্টলি ভ্যালুটা বের করে দিতে হবে। তো আমার মনে হয় তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আর তোমরা যদি একটু বুঝতে চাও যে স্থির তড়িৎ কোন কোন জায়গায় উৎপন্ন হয়, এগুলো তোমরা ক্লাস 9-10 পড়ে আসছো, যে তোমরা দেখছিলা যে খেয়াল করো তো এই যে বর্ষাকালে মেঘে মেঘে ঘর্ষণের ফলে যে আমাদের যে বজ্রপাত সৃষ্টি হয়, এইখানে কিন্তু আমার স্থির তড়িৎ তৈরি হয়। আবার তোমরা দেখছো আমরা যখন চিরুনি দিয়ে আমাদের মাথার চুলগুলোকে ঘর্ষণ করার ফলে দেখা যায় যে আমাদের কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করতেছে, এইটা স্থির তড়িতের কারণে হয়। কিংবা কার্পেটের কাছে গেলে, প্লাস্টিক জাতীয় বস্তুর কাছে গেলে অনেক সময় দেখা যায় আমাদের যে পশমগুলো আছে এগুলো দাঁড়িয়ে যায়। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের স্থির তড়িৎ উদাহরণ। সো আমাদের বাস্তব জীবনে অনেক জায়গায় স্থির তড়িৎ আছে, ঠিক আছে। তো তোমরা এই জিনিসগুলো 9-10 পড়ে আসছো, স্থির তড়িৎ, তড়িৎ আবেশ, তারপরে কিভাবে চার্জ একটা বস্তুকে আহিত করা লাগে। তোমরা জানো যে সিল্ক দিয়ে আমরা কাচদণ্ডকে যদি ঘষি তাহলে সিল্কটা হয়ে যায় নেগেটিভ চার্জিত, কাচদণ্ডটা হয়ে যায় ধনাত্মক চার্জে চার্জিত। এই জিনিসগুলো আমরা 9-10 অনেক বেশি পড়াশোনা করছি। সো 9-10 বিষয়গুলো আমরা একটু স্কিপ করার চেষ্টা করছি, যেহেতু ইন্টারমিডিয়েটে পড়তেছো ম্যাথমেটিক্যাল টার্মগুলোকে বেশি জোর দেওয়া দরকার, এর জন্য আমরা ডিরেক্টলি ফর্মুলাগুলো দিয়ে তারপর আজকে ম্যাথগুলো করাবো। ওকে, সো আমাদের যে ফার্স্ট ম্যাথ লাস্ট ডেতে যেটা করাইছিলাম এটা পুরাটা করে দিব না, তারপরে তোমাদের সুবিধাতে আবার করে দিচ্ছি। সে ফর এক্সাম্পল ধরো আমাদের 1 নাম্বার ম্যাথ আজকের যেটা, ধরো আমার এখানে আছে 10 কুলম্ব চার্জ প্লাস এখানে আছে -20 কুলম্ব চার্জ, আমি এদের মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিলাম 200 সেন্টিমিটার, ঠিক আছে। সো আমি তোমাকে প্রশ্ন হচ্ছে কি, আমাদের প্রশ্ন হচ্ছে যে এটা হইতেছে ধরো পি বিন্দু আর এটা হইতেছে কিউ বিন্দু। আমি তোমাকে বললাম যে পি ও কিউ এর মধ্যবিন্দুতে প্রাবল্য নির্ণয় করো, প্রাবল্য নির্ণয় করো। নাম্বার টু হচ্ছে কি আমাদের, আমি বললাম যে সংযোগ রেখার পি ও কিউ এর সংযোগ রেখার, আজকে আমরা 3টা ম্যাথ করাবো তোমাদেরকে বেসিক্যালি। একটা হচ্ছে এরকম সরল রেখা দিয়ে, ত্রিভুজ দিয়ে, আর একটা বর্গ দিয়ে। পি ও কিউ এর সংযোগ রেখার কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হওয়া সম্ভব কি? আমি বললাম যে গাণিতিক বিশ্লেষণ দিতে, রাইট? গাণিতিক বিশ্লেষণ সো তোমরা হচ্ছে প্রশ্নটা একটু পড়ে নাও, আর এর মধ্যে আমি দেখি তোমাদের হচ্ছে যে তোমাদের কমেন্ট পড়তে হবে, আজকে তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তোমরা হচ্ছে অনেকেই দেখতেছো, এখন পর্যন্ত কেউ প্রশ্ন করো নাই, অনেকেই সালাম টালাম দিছো, সবাইকে একসাথে আবারও দিয়ে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম। আর হচ্ছে অনেকেই জানো না, মেবি নতুন জয়েন করছো যারা, আজকের চ্যাপ্টার সম্পর্কে জানো না, লিখে দিচ্ছি স্থির তড়িতের উপর ক্লাস নিচ্ছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রশ্নটা একটু পড়ে নাও, তাহলে আমাদের জন্য সলিউশন করতে একটু সুবিধা হবে। আর হচ্ছে যদি সাউন্ডে তোমাদের কোনো ধরনের প্রবলেম হয় আমাকে একটু কমেন্টে জানিও, তারপর আমি একটু চেক করে নিচ্ছি।
এ হচ্ছে যে তোমাদের কমেন্ট পড়তে হবে, আজকে তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তোমরা হচ্ছে অনেকেই দেখতেছো এখন পর্যন্ত কেউ প্রশ্ন করো নাই, অনেকেই সালাম টালাম দিছো, সবাইকে একসাথে আবারও দিয়ে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো খেয়াল করো আমাদের যখন এই টাইপের প্রশ্ন আসবে খুব সিম্পলি তোমরা সমাধান করবে। তোমাকে এখানে কি কি দেওয়া আছে, পি আর কিউ এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 200 সেন্টিমিটার। এখন প্রশ্নে কি বলছে, পি ও কিউ এর মধ্যবিন্দুতে প্রাবল্য নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের প্রশ্ন কোয়েশ্চন 1, এখান থেকে দিলাম। আর এটা হইতেছে আমাদের কোয়েশ্চন নাম্বার 2, Q2। একটু ভালোভাবে খেয়াল করো, বলছে যে মধ্যবিন্দুতে প্রাবল্য নির্ণয় করো, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর বলছে পি ও কিউ এর সংযোগ রেখার কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হওয়া সম্ভব কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখানোর জন্য। আবারও বলে দিচ্ছি, আমাকে প্রশ্নে জাস্ট বলে দিছি পি এবং কিউ এর মধ্যবিন্দুতে প্রাবল্য নির্ণয় করার জন্য। আর এটা একটা বোর্ডের প্রশ্ন, রাইট? আমি দুইটা বোর্ডের প্রশ্নের একটা বোর্ডের প্রশ্ন দিছি কমপ্লিটলি, ডাটাগুলো জাস্ট একটু চেঞ্জ করে দিছি। পি ও কিউ এর সংযোগ রেখার কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য হওয়া সম্ভবকে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আমাকে অঙ্কটা করে দেখাতে হবে। সো ওকে, লেটস গো, আমরা প্রথম ম্যাথের সলিউশনে যাই। কি বলছে, পি ও কিউ এর মধ্যবিন্দুতে প্রাবল্য নির্ণয় করো। সো আমরা একটু মিটিয়ে দিই। সো আমরা যদি এটা সলিউশনে যাই, আমাকে মধ্যবিন্দু বলছে, তার মানে এক্স্যাক্টলি আমাকে এই পয়েন্টে বের করতে হবে। সো ধরে নিলাম এটা আর পয়েন্ট, রাইট? এই পয়েন্টে আমাকে প্রাবল্য কত এটা বের করতে হবে। সো এই পয়েন্টটা যেহেতু মধ্যবিন্দু, তার মানে বুঝতেই পারতেছো টোটাল 200 সেন্টিমিটার। তার মানে এখান থেকে এখানে 100 সেন্টিমিটার। দ্যাট ইজ ওয়াই আমরা এটা কি বলতে পারি, এখান থেকে এখানে হইতেছে 1 মিটার, 100 সেন্টিমিটার মানে তো 1 মিটার। এখান থেকে এখানে 100 সেন্টিমিটার, দ্যাট ইজ ওয়াই এইটাও 1 মিটার দূরত্ব। এই জিনিসটাকে আমরা লিখতে পারি না। এখন তোমাকে বলছে যে এই বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে। তো খেয়াল করতো, যেহেতু এই বিন্দুতে প্রাবল্য বলছে, তোমার কাজ কি, মনে মনে এখানে কয় কুলম্ব চার্জ চিন্তা করতে হবে, 1 কুলম্ব না? কারণ প্রাবল্যের ডেফিনিশনই তো এইভাবে ছিল, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে যদি আমরা একক ধনাত্মক আধান স্থাপন করি, ওই তড়িৎ ক্ষেত্রটা তাকে যে পরিমাণ বল প্রয়োগ করবে তার নাম হচ্ছে তড়িৎ প্রাবল্য। এখন খেয়াল করে দেখো তো, এইখানে চার্জ আছে আমার, যেহেতু বলছে মধ্যবিন্দুতে প্রাবল্য, তার মানে আমার সেন্সই বলে দিচ্ছে এখানে যদি একটা 1 কুলম্ব চার্জ আনি তাহলে অ্যাকচুয়ালি আমার প্রাবল্যটা কত হবে। 1 কুলম্ব চার্জ আনলাম, তুমি খেয়াল করে এই পি বলটা এরপর একবার আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে, হোয়াট এভার, পরে আমরা দেখবো। আর এই কিউ কিউ যে চার্জ আছে এইটার উপর আরেকটা বল প্রয়োগ করবে। খেয়াল করো, আমরা বলছিলাম না ওয়ান কাইন্ড অফ ইফটিজিং এর মতো, এইখানে 1 কুলম্ব মানে বেচারা একা একা আছে বা বেচারি একা একা আছে, এই একা পাইয়া এইখানে পি একে একবার ডিস্টার্ব করবে, কিউ একে আরেকবার ডিস্টার্ব করবে, ফাইনালি দুইজন মিলে ডিস্টার্বের পরিমাণ কত হবে এটা আমাকে বের করতে হবে। সো আমরা এক কাজ করি, প্রথমে হইতেছে পি এর ডিস্টার্বের পরিমাণটা বের করি। সো আমরা ধরলাম ইপি। ইপি বলতে আবার তোমরা বুঝছো না, তোমাদের হচ্ছে পটেনশিয়াল এনার্জি, এটা বিভব না, এটা হইতেছে আমরা প্রাবল্য বের করতেছি কোন পয়েন্টের, পি পয়েন্টের, রাইট? পি পয়েন্টের জন্য প্রাবল্য। তো তোমরা তো জানোই প্রাবল্যের ফর্মুলা 1/4 পাই এপসাইলন নট। আর এটা অফকোর্স একটা শূন্য মাধ্যম, যেহেতু আমরা কোনো কিছু উল্লেখ করে দেই নাই, তার মানে তোমরা ধরে নিবা শূন্য মাধ্যমের জন্য 1/4 পাই এপসাইলন নট কে। তারপরে কি লিখবা, এখানে কিউ বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার যাই লিখো। তুমি তো জানো এই জিনিসটার মান হইতেছে, এই টোটাল জিনিসটার মান হইতেছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, রাইট? কিউ এর ভ্যালু দেখো তো কত, এইখান থেকে এইখান বের করতেছি, তার মানে কিউ এর ভ্যালু হইতেছে 10 কুলম্ব। কিউ এর ভ্যালুটা কত, 10 কুলম্ব, ডিভাইডেড বাই এখান থেকে এখানের দূরত্ব কত, নিশ্চয়ই 1, বুঝতেই পারতেছো। সো 1 কে স্কোয়ার করলে তো 1ই হবে, তার মানে এখানে কি আমরা আনসার লিখতে পারি না, 90 ইন্টু 9 × 10⁻⁷, এক কাজ করে ফেলি 10 লিখে দিই, 10। আর যেহেতু প্রাবল্য একটা কি একক তো তোমরা জানো, নিউটন পার কুলম, বুঝতেছো? মিটার স্কোয়ার কাটা চলে যাবে এইটা আর এইটা, সো নিউটন। এখানে কুলম পার কুলম স্কোয়ার কাটা কেটে গেলে একটা পার কুলম থাকে, সো নিউটন পার কুলম একটা জানো। এখন আনসার কি আমার এখানেই শেষ? শেষ না। কেন শেষ না? তুমি তো জানো যে প্রাবল্য একটা ভেক্টর রাশি। আমরা এখন পর্যন্ত যে যা বের করছি শুধুমাত্র মান, আমাকে কি দিকটা বলে দিতে হবে না? কেন দিক বলে দিতে হবে? তোমাদেরকে আগেই বলছিলাম প্রাবল্যের যা কিছুই বের করবা সব কিছু ভেক্টরের নিয়মে করতে হবে। সো ইটস ভেরি
ক্লিয়ার যে আমরা এখন পর্যন্ত যা করছি, আমরা কি করছি, আমাকে বলছে যে মধ্যবিন্দুতে প্রাবল্য, এর জন্য আমি এখান থেকে একবার প্রাবল্য বের করব, আবার এইখান থেকে আরেকবার প্রাবল্য বের করব। এখন প্রথমে আমি পি বিন্দুর জন্য প্রাবল্যটা বের করতেছি, প্রাবল্যের মান বের করলাম, কিন্তু আমাকে কি অফকোর্স এখানে দিকটা বলে দেওয়া লাগবে না। এখন খেয়াল করো তো দিকটা কি হবে, এইটা প্লাস এইটা প্লাস। তোমরা তো জানো প্লাসে প্লাসে কি হয়, বিকর্ষণ হয়, কারণ সমধর্মী চার্জ বিকর্ষণ করে। সো এইটার এটা বিকর্ষণ হলে তুমি নিশ্চয়ই বুঝতেছো কোন দিকে যাবে, ছোটটার দিকে। লাস্ট ক্লাসে তো পড়াইছিলাম বিকর্ষণ হইলে ছোটটার দিকে যায়, কারণ একটা বড় মানুষ একটা ছোট মানুষ যদি ধাক্কাধাক্কি লাগে ছোটটাকে নিয়ে যাবে তার দিকে। সো এইটা বড় এটা ছোট, ধাক্কাধাক্কি লাগলে তো কোন দিকে নিয়ে যাবে, ছোটটার দিকে নিয়ে যাবে, রাইট? মানে বাহিরের দিকে যাবে, সোজা কথায়। বিকর্ষণের ক্ষেত্রে এটা এক্সটার্নাল দিকে যাবে, তো বাহিরের দিকে গেল। সো এখন তাইলে এর দিক কোন দিক বরাবর হইতে পারে, তোমরা লিখতে পারো নিশ্চয়ই পি আর বরাবর, পি আর বরাবর। এই জিনিসটা লিখে দিবা, তুমি যদি এই জিনিসটা লিখে না দাও তাহলে কিন্তু তোমার মার্কস কাটা যাবে। সো খেয়াল করো আমরা কি করলাম, এইটার জন্য প্রাবল্য বের করছি, পাশে যে দিকে কাজ করবে সেটা বলে দিচ্ছি। সেকেন্ডলি এইখানে আমরা বের করি হইতেছে ইকিউ, ইকিউ। সো আমরা প্রথমে পি পয়েন্টের জন্য প্রাবল্য বের করছি, তার মানটা বলে দিচ্ছি। এখন কিউ এর জন্য প্রাবল্য বের করব। সো সিমিলার আগের মতো ফর্মুলা লিখবো 1/4 পাই এফএল0 কে। তোমরা এটার ভ্যালু আমরা ডিরেক্টলি বসাইছি, কেন শূন্য মাধ্যম, যেহেতু কে এর মান 1 আর বাকিগুলোর মান তো 9 × 10⁹ ডিরেক্ট বসিয়ে দিছি। আবার কি লিখবা এখন, q/r², রাইট? সো এটার ভ্যালু তো আবারও যেন 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। এখন কিউ এর ভ্যালু তো আবারও, কিউ এর ভ্যালু কত এখানে দেওয়া আছে -20। তো তোমরা একটা কাজ করবা, কখনো মাইনাস বসাবা না, তোমরা অলওয়েজ বসাবা প্লাস, ডিভাইডেড বাই এখান থেকে এখানের দূরত্ব কত, আবারও 1 মিটার বসাই দিলাম, স্কয়ার করলাম। এখন যদি গুণ করো এখানে 2 দ্বারা গুণ করলে তোমার বুঝতেই পারতেছো 180 × 10⁹ নিউটন পার কুলম। সো আমরা ফাইনাল লিখতে পারি 1.80 × 10⁻11 নিউটন পার কুলম। আচ্ছা এইখানে একটা জিনিস খেয়াল করছো, আমরা প্লাস ছিল, আচ্ছা প্লাস লিখছি, তো প্লাস মাইনাস যাই থাক এখানে প্লাস মাইনাস লিখার দরকার নেই, জাস্ট তুমি সংখ্যাটা লিখবা। এইখানে দেখো -20 কুলম ছিল, কিন্তু আমরা কিন্তু মাইনাস লিখি নাই, শুধুমাত্র প্লাস লিখছি। কেন প্লাস লিখলাম, কারণ তোমরা তো জানো প্রাবল্য ভেক্টর রাশি, শুধু আমাকে মানটা বের করতে হবে, আর যে কাজটা করতে হবে, এই যে প্লাস মাইনাস দ্বারা অ্যাকচুয়ালি আকর্ষণ বা বিকর্ষণ বোঝায়। সো এই আকর্ষণ বিকর্ষণের উপর বেস করে আমরা কি করতেছি, দিকটা নির্ণয় করতেছি। সো এখানে আমার মাইনাস বসানোর দরকার নেই, তুমি জাস্ট কি করে দিবা, এখানে দিক লিখে দিবা। দিকটা কোন দিকে কাজ করবে খেয়াল করো, এইটা কোন দিকে, 1 কুলম্ব -20 কুলম্ব, একটা প্লাস একটা মাইনাস। আকর্ষণের ক্ষেত্রে কোন দিকে কাজ করে, বড়টার দিকে। সো এটার দিক হবে এই দিকে। সো তুমি নিশ্চয়ই লিখতে পারবা এখানে আর কিউ বরাবর, আর কিউ বরাবর। সো খেয়াল করো আমরা ই পয়েন্টের জন্য প্রাবল্য বের করছি, কিউ পয়েন্টের জন্য প্রাবল্য বের করছি, সাথে সাথে কে কোন বরাবর কাজ করতেছে এটাও আমরা লিখে দিচ্ছি। একটা কাজ করতেছে পি আর বরাবর, আর একটা কাজ করতেছে আর কিউ বরাবর। এতটুকু যে আমরা তোমাদেরকে পড়াইলাম, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা। আমি তারপরে আবার একটু বলে দিচ্ছি যে প্রথমে হইতেছে এইখানে ঠিক মধ্যবিন্দুতে যেহেতু প্রাবল্য নির্ণয় করার জন্য বলছে, তোমার ফার্স্ট স্টেপ কি হবে, তুমি চিন্তা করবা ভাইয়া যে প্রাবল্য ইকুয়াল তো পড়াইছেন ভাইয়া 1/4 পাই এপসাইলন নট ইনটু q/r²। তার মানে আলটিমেটলি 1/4 পাই এপসাইলন নট তো কনস্ট্যান্ট টার্ম, তোমাকে চার্জটা জানা লাগবে আর দূরত্বটা জানা লাগবে। যেহেতু এই জায়গায় প্রাবল্য বলছে, তার মানে এই দেখো আমি কিন্তু চার্জটা জানি অলরেডি, বাট এখান থেকে এখানে দূরত্ব জানি না। তো 200 ছিল, এখান থেকে 100 দূরত্ব মানে 1 মিটার জানলাম। আবার এখানে চার্জটা জানি, দূরত্বটা জানি না, দূরত্বটা বের করলাম। এটা হচ্ছে আমার প্রাইমারি কাজ। আমি চার্জটা জানতে হবে, দূরত্ব জানতে হবে, কেননা প্রাবল্য বের করতে হলে চার্জ লাগে, দূরত্ব লাগে। তারপরে আমি পি পয়েন্টের জন্য প্রাবল্যের ফর্মুলা লিখলাম, ডাটাগুলো বসিয়ে দিলাম, দিকটা হবে যেহেতু বিকর্ষণ ছোটটার দিকে। সিমিলার কেসে কিউ করতে যাব, এইখানে যেহেতু আকর্ষণ হইতেছে বড়টার দিকে, তার মানে আর কিউ বরাবর, এই জিনিসটা আমরা লিখে দিলাম। সো এতটুকু পর্যন্ত তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে ভাইয়া বুঝতে পারছি। যদি পারো না তাহলে জানাও, হয়তো আমার যদি দরকার হয় আমি আরেকবার রিপিট করবো তোমাদের জন্য।
আচ্ছা, থ্যাংক ইউ। অনেকে জানাইছে, ইসলাম তুষি জানাইছে, বুঝতে পারছি। তারপরে হচ্ছে তানিয়া ইসলাম দিদি জানাইছে, বুঝছি ভাই, ওকে থ্যাংক ইউ। একজন জাস্ট জানাইছে সালমান যে রিপিট করলে ভালো হয়। আচ্ছা ভাইয়া, তারপরে তোমার জন্য আমরা আরেকবার একটু রিপিট করে দিচ্ছি, খেয়াল করো। একদম সহজ সলিউশন। তোমাদের যখন পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসবে, অর্থাৎ প্রাবল্য কিংবা বিভব রিলেটেড কোনো প্রশ্ন যদি জাস্ট দেখো চোখে, একবার বুঝতে পারো যে কোনায় কানায় লিখে দিচ্ছে প্রাবল্য বের করো, বিভব বের করো, তোমাদের প্রাইমারি কাজ হচ্ছে তুমি দেখবা চার্জটা দেয়া আছে কিনা, ফার্স্ট কাজ। সেকেন্ড কাজটা হচ্ছে দূরত্বটা দেয়া আছে কিনা। তোমাকে যখন এই টাইপের ম্যাথ দিবে, আমাদের প্রশ্নটা নিশ্চয়ই তুমি জানো, প্রশ্নটা ছিল যে এই চার্জ দেয়া আছে, এই চার্জ দেয়া আছে, দূরত্ব দেয়া আছে, তোমাকে কোয়েশ্চনে বলে দিছে যে মধ্যবিন্দুতে প্রাবল্য নির্ণয় করো। সো আমরা কি করছি, জাস্ট মধ্যবিন্দুতে যেহেতু প্রাবল্য, আমার মধ্যবিন্দুর দূরত্বটা বের করতে হবে। টোটাল 200 সেন্টিমিটার ছিল, এখান থেকে এখানে 100 সেন্টিমিটার, দ্যাট ইজ 1 মিটার, এটা 1 মিটার। সো প্রাবল্যের জন্য আমরা তার ফর্মুলা লিখছি, এখানে চার্জ দেয়া আছে, যেটা আছে এটা বসাইলাম, দূরত্ব দেয়া আছে বসাইলাম, সব বসাইলাম। প্রবলেম কি হবে, মান নির্ণয়ে তোমাদের কোনো ঝামেলা হয় না, হয় দিক নির্ণয়। কেন, দেখো প্রাবল্য, যেহেতু তুমি প্রাবল্য নির্ণয় করতেছো ভাইয়া, অফকোর্স অলওয়েজ মাথায় রাখবা মান নির্ণয়ের সাথে সাথে তোমাকে দিকটা বলে দিতে হবে। কেন বলে দিতে হবে, কারণ আমরা অলরেডি বলেই দিছি প্রাবল্য হচ্ছে একটা ভেক্টর রাশি, মানের পাশাপাশি তার একটা দিক থাকবে। সো দিকটা কোন দিকে, এইটা যেহেতু প্লাস, এইটা আমরা তো এখন এই দুইটার মধ্যে আমরা কি প্রাবল্য বের করতেছি, এইটা প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে বিকর্ষণ করে, বিকর্ষণ করলে যায় বাহিরের দিকে, মানে ছোটটার দিকে, দ্যাট ইজ ওয়াই আমরা লিখে দিছি পি আর বরাবর। সিমিলার কেস, আবার সূত্র লিখে ডাটাগুলো বসায় দিবা। তারপরে কি করছি আমরা, এইটা মাইনাস এইটা প্লাস, প্লাসে মাইনাসে করে আকর্ষণ, যেহেতু আকর্ষণ করে তাহলে যাবে কোন দিকে, আকর্ষণের ক্ষেত্রে বড়টার দিকে। সো মান বের করলাম, জাস্ট দিকটা বলে দিছি। এবার আসো প্রাবল্য, এই পয়েন্টে তো আমি নিশ্চয়ই দুইটা প্রাবল্য পাবো না, আমি পাবো হচ্ছে একটা প্রাবল্য। কেন একটা প্রাবল্য, একটা জিনিস খেয়াল করো, তুমি আলাদা আলাদা ভাবে পি এবং কিউ এর কারণে দুইটা প্রাবল্য পাইছো, কিন্তু আমরা বলছিলাম না এই যে একা মানুষটার উপর ইফটিজিং এর পরিমাণ, এইটার এইটা যা করবে তার একটা লব্ধি পাবো না। তো আমাকে এখন একটা লব্ধি বের করতে হবে। তো আমরা একটা কাজ করি, যেহেতু তোমরা এতক্ষণ এই জিনিসটা দেখছো, আমরা একটু মিটিয়ে দিলাম, ঠিক আছে। সো একটু আমাদেরকে মনে রাখতে হবে 1.9 ইন্টু 10 টু দেওয়ার। আচ্ছা, আমরা একটা কাজ করি, তোমাদের জন্য একটু লিখে রাখি পাশে, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। আমরা ইপি কত পাইছিলাম, 9 ইন্টু 10 টু দেওয়ার 10, রাইট, নিউটন পার কুলম, আমরা হচ্ছে মিটিয়ে দিলাম। আর তারপরে ইকিউ কত পাইছিলাম, ইকিউ পাইছি 1.80 ইন্টু 10 টু দেওয়ার 11 নিউটন পার কুলম। দেখো আমরা কিন্তু এই দুইটা পয়েন্টের জন্য প্রাবল্যের মান পাইছি, কিন্তু এই পয়েন্টে কি এরকম দুইবার প্রাবল্য পাবো নাকি তার উপর একটা লব্ধি পাবো, নিশ্চয়ই অফকোর্স আমরা একটা লব্ধি বল পাবো। সো আমাকে এখন ফাইনালি লব্ধিটা বের করতে হবে। এখন এই যে লব্ধিটা বের করবে, এর জন্য কিন্তু ভেক্টরের কনসেপ্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। খেয়াল করো, এখন ইপি কাজ করতেছে এই দিকে, আবার ইকিউ কিন্তু কাজ করতেছে একই দিকে। কেন, এটা তো আগে আমরা বলে দিছি, কারণ ইপি কাজ করতেছে পি আর বরাবর, ইকিউ কাজ করতেছে আর কিউ বরাবর, দুইটার দিক কিন্তু একই দিকে। আবার একটু ভালোভাবে দেখো, ইপি যে দিকে কাজ করতেছে, ইকিউ কিন্তু একই দিকে কাজ করতেছে, দ্যাট ইজ ওয়াই দুইটা একই দিকে কাজ করতেছে। সো যেহেতু আমাকে লব্ধি বের করতে হবে, তোমরা তো ভাইয়া লব্ধির ফর্মুলা নিশ্চয়ই জানো, যে ই স্কোয়ার সমান, নিশ্চয়ই তো তোমাদের জানার কথা, ইপি স্কোয়ার প্লাস ইকিউ স্কোয়ার প্লাস 2 ইপি ইকিউ কজ আলফা। তোমরা নিশ্চয়ই ভেক্টরের চ্যাপ্টারে ফর্মুলা পড়ে আসো, আর স্কয়ার সমান পি স্কয়ার কিউ স্কয়ার 2 পি কিউ কজ আলফা। সো ফাইনালি আমরা যদি লব্ধিটা বের করতে চাই, সো লব্ধি যেহেতু ই দিয়ে দেওয়া আছে, লব্ধির ফর্মুলাটা আমরা লিখলাম পি স্কয়ার ইকুয়ালস টু আর স্কয়ার ইকুয়ালস টু পি স্কয়ার কিউ স্কয়ার 2 পি কিউ কজ আলফা। সো ই স্কয়ার ইকুয়ালস টু ইপি স্কয়ার ইকিউ স্কয়ার 2 ইপি ইকিউ কজ আলফা লিখলাম। এখন আসো, এখন হইতেছে কি, তুমি নিশ্চয়ই একটু কাজ করবা, ডিরেক্টলি ডাটা বসায় দিবা না, এখানে একটু কাজ করলে সহজ হয়ে যাবে ম্যাথটা। সো দেখো, স্কোয়ার লিখলা, তুমি ইপি স্কোয়ার ইকিউ স্কোয়ার লিখলা। খেয়াল করো তো, ইপি আর ইকিউ একই দিকে কাজ করতেছে, যেহেতু একই দিকে কাজ করতেছে তার মানে আমরা কি আলফার মান 0 ডিগ্রি লিখতে পারি না। কেন, কারণ দুইটা ভেক্টর যখন একই দিকে কাজ করে তখন তাদের মধ্যবর্তী হয় 0, আর দুইটা ভেক্টর যখন একটা আরেকটার বিপরীতে কাজ করে তখন তাদের মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি। এই দুইটা জিনিস তুমি একটু ভালোভাবে মাথায় রাখো।
একটু খেয়াল করো দুইটা ভেক্টর যখন একই দিকে কাজ করে তখন তাদের মধ্যবর্তী কোণ 0, আর যখন বিপরীতে কাজ করে তখন তাদের মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি। সো এখন বুঝতেছো যেহেতু ইপি আর ইকিউ একই দিকে কাজ করতেছে তার মানে মধ্যবর্তী কোণ 0, তার মানে 2 ইপি ইকিউ আর cos আলফা, এখানে আলফার ভ্যালুটা 0 এবং cos 0 এর মান তো তোমরা জানো 1। তার মানে যেহেতু আমি চাইলে এখানে একটা ফর্মুলা দাঁড় করিয়ে ফেলতে পারি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, দ্যাট ইজ আমরা কি লিখতে পারি না ep প্লাস eq হোল স্কয়ার, ছোটবেলায় তো পড়ে আসছিলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার e স্কয়ার। এখন আমরা কি কাজ করতে পারি, উভয় পক্ষ থেকে স্কয়ার তুলে দিলাম, সো ফাইনালি ইকুয়ালস টু কি পাইলাম ep প্লাস eq। এখন তুমি কি কাজ করবা, জাস্ট মানগুলা বসায় দাও। এখন তো ইপির মান জানো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 প্লাস ইকিউর ভ্যালু তো জানো 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 11, এখানে 0 দিতেও পারো, ফাইনালি আসবে নিউটন পার কুলম। এবং মোটের উপর দিকটা যাবে ওই দিকে, একদম ওই দিকে, কারণ দুইটাই তো একই দিকে কাজ করতেছে এবং এই বলটা যেহেতু বেশি তার মানে ওই দিকে কাজ করবে। সো আমার মনে হয় এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা এখন এটা হচ্ছে যারা লাস্ট ডের মতো গরিব স্টুডেন্ট তাদের জন্য একদম বুঝাইয়া দিলাম, গরিব স্টুডেন্টরা বুঝে না, এরা তোমাদেরকে দেখো চাইলে কিন্তু আমি ফার্স্টই বলে দিতে পারতাম তোমরা যোগ করে ফেলবা, বাট সমস্যা কি হয় যারা একটু গরিব টাইপের স্টুডেন্ট এরা যে কোনো ম্যাথ আসলে এরা যোগ করে দেয়, মনে করে কি লব্ধি বলছে তো ইপি বের করছি ইকিউ বের করছি তার মানে লব্ধি তো দুইটার যোগফল হবে, কিন্তু না ভাইয়া একটু ভালোভাবে মনে রাখো এই লব্ধি প্রাবল্যটা এদের যোগফল হইতে পারে, বিয়োগফল হইতে পারে, অথবা অন্য কিছু হইতে পারে। এর জন্য তোমাকে আমি মূল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বের করবা, কিন্তু তোমরা যারা একটু বুদ্ধিমান তারা এই জিনিসটা না করেও ডিরেক্টলি করতে পারবা এইভাবে। সো আমি একটু আবার বলে দিই, আমরা ইপি পাইছিলাম ইকিউ পাইছিলাম, এখন আমাকে যেহেতু লব্ধি বের করতে হবে এবং এটা যেহেতু একটা ভেক্টর রাশি তার জন্য আমাকে ভেক্টরের নিয়মে লব্ধি বের করব। আমরা লব্ধির ফর্মুলা লিখছি সবগুলা, এখানে চাইলে আমরা ইপি ইকিউর মান বসাইতে পারতাম, বাট আমরা এখানে একটা ব্রেইনের খেলা খেলছি। কি খেলছি আমরা বুঝতেই পারতেছি, ইপি আর ইকিউ যেহেতু একই দিকে কাজ করতেছে তার মানে মধ্যবর্তী কোণ 0, এবং তোমরা তো জানো একই দিকে কাজ করলে ভেক্টরের সর্বোচ্চ মান পাওয়া যায়, সর্বোচ্চ মানটা কার সমান, এদের যোগফলের সমান। এই জিনিসটা জানি বলে আমরা ফর্মুলাতে চলে গেছি ডিরেক্টলি, এইখানে পুরা এগুলার মান না বসাইয়া জাস্ট cos আলফার মান 0 বসাইছি। কেন 0 বসাইছি, বিকজ একদিকে কাজ করতেছে। এখন আমরা কি করলাম, এটা ফর্মুলা হয়ে গেছে স্কয়ার 2ab প্লাস b স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার, উপপক্ষ থেকে স্কয়ার তুলে দিলাম। এখন দেখো তোমার লাভ হয়েছে কি ডিরেক্টলি যোগ করতে পারতেছো, কিন্তু এখানে যদি তুমি ডাটাগুলা বসাইতা সবগুলা টাইমে তোমাকে স্কয়ার করতে হইতো, যোগ করতে হইতো, দেন রুট করতে হইতো, অনেকটা টাইম লাগতো। এর জন্য এখানে মানটা না বসাই একদম আমরা কোথায় বসাইছি, লাস্টে বসাইছি। এবার আসো তোমরা যারা একটু মানে আমার মতো গরিব না ধনী স্টুডেন্টস তাদের জন্য এত প্যারা নেওয়ার দরকার নেই, তোমরা তো এখন শিখেই গেছো যদি দুইটা ভেক্টর একই দিকে কাজ করে e1 আর e2 তার মানে দিন শেষে আমাদের ফাইনাল লব্ধিটা কি হয়, এদের যোগফল। এখন তুমি চাইলে এই দুইটা ডিরেক্টলি যোগ করে অঙ্ক করতে পারো, এত ডিটেইলস লেখার দরকার নাই। তোমার যদি ভাইয়া পরীক্ষার হলে মনে থাকে যে যেহেতু দুইটা ভেক্টর একদিকে কাজ করতেছে তার মানে এদের লব্ধি হবে এদের যোগফলের সমান, জাস্ট তোমরা এইভাবে করো। কিন্তু খেয়াল করতো যদি দুইটা বিপরীতে কাজ করতো তখন কিন্তু যোগফল হইতো না, তখন হইতো এদের বিয়োগফলের সমান। বুঝতেই পারতেছো, তখন cos 0 বসাইতো না, বসাইতো 180, 180 এর মান -1, তখন হইতো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তখন এদের বিয়োগফলের সমান হইতো। যদি বুঝতে না পারো তাহলে তোমাদের জন্য করে দিচ্ছি। ধরো সি ফর এক্সাম্পল e1 যেদিকে কাজ করে e2 উল্টা দিকে কাজ করে, তাহলে তুমি নিশ্চয়ই ফর্মুলা কি লিখবে এখন, e স্কয়ার সমান e1 স্কয়ার e2 স্কয়ার প্লাস 2 e1 e2 cos আলফা। এখন খেয়াল করে e1 e2 ভ্যালু আমি কিছুই জানি না, e2 স্কয়ার cos আলফা। এখন যেহেতু বিপরীতে কাজ করতেছে বুঝতেই পারতেছো আলফার মান 180 ডিগ্রি, এবং cos 180 যখন বসাবা এখানে এটার ভ্যালু তো -1, সো এই মাইনাস একদম সামনে নিয়ে আসো, -2 e1 e2, কারণ cos আলফা 180 মান -1, সো -1 into 2 e1 e2, দ্যাট ইজ ওয়াই মাইনাস একবারে লিখে ফেললাম। এবার আসে তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে তুমি কি লিখতে পারো a মাইনাস b হোল স্কয়ার, এই পাশে আছে স্কয়ার, সো দ্যাট ইজ ওয়াই আমরা e ইকুয়ালস টু কি লিখতে পারি e1 মাইনাস e2। তবে এখানে একটা জিনিস ভালোভাবে মনে রাখবা, এখানে তোমরা ডিরেক্টলি মাইনাস দিবা না, এখানে একটা পার্থক্য চিহ্ন দিবা, ডিফারেন্ট সাইন। তার একটা কারণ আছে, খেয়াল করো তো ভাইয়া, তুমি কিন্তু জানো না যে এখানে e1 বড় নাকি e2 বড়, সো আমরা বিয়োগ না করে আমরা পার্থক্য দিলাম, অর্থাৎ টোটাল যে প্রাবল্যটা হবে এদের বিয়োগফলের সমান।
সো একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখো, দুইটা প্রাবল্য যদি একই দিকে কাজ করে লব্ধিটা যোগ করবা, দুইটা যদি বিপরীতে কাজ করে বিয়োগ করবা। এই ইনফরমেশন গুলা মনে থাকলে পরীক্ষার হলে আর এত হাবিজাবি কাহিনী করা লাগবে না, ডিরেক্টলি তুমি করে দিতে পারবা, ঠিক আছে। আর যেহেতু একদিকে কাজ করলে বুঝতেছো ফাইনাল দিকটা পি কিউ বরাবর বা আর কিউ বরাবরই হবে, কিন্তু বিপরীতে কাজ করতেছে যেহেতু তখন ফাইনাল লব্ধিটা তুমি কোন দিকে পাবা। সহজ হিসাব, যদি ই1 বড় হয় তাহলে ই1 এর দিকে যাবে, যদি ই2 বড় হয় তাহলে ই2 এর দিকে যাবে, খুব সিম্পল। ই1 বড় হলে ই1 এর দিক হবে, ই2 বড় হলে ই2 এর দিক হবে। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, আকর্ষণ করলে একদিকে হবে, বিকর্ষণ করলে আরেক দিকে হবে। এটা সেন্স, তোমার যখন ম্যাথ আসবে তুমি বুদ্ধি খাটাবা, তোমাকে তো অলরেডি বলে দিছি আকর্ষণ করলে আসে বড়টার দিকে, বিকর্ষণ করলে যায় ছোটটার দিকে, তখন তুমি নিজেই বুদ্ধি খাটাইয়া ডিসিশন নিবা যে ফাইনালি দিকটা কোন দিকে হবে। সো আমার মনে হয় এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। আমাকে একটু আবারও কমেন্ট করে জানাও যে ভাইয়া আমার এই ম্যাথটা ক্লিয়ার কিনা তোমাদের। দেখো একদম, তাইলে তিনটা স্টেপে ম্যাথটা করবা। প্রথমে হইতেছে ইপির জন্য প্রাবল্য, ইকিউর জন্য প্রাবল্য, ফাইনালি কি বের করতে হবে, লব্ধি। লব্ধির ক্ষেত্রে তোমাকে অলরেডি দুইটা কেস দেখাইছি। যদি প্রাবল্য দুইটা একদিকে কাজ করে যোগ করবা, যদি প্রাবল্য দুইটা বিপরীতে কাজ করে সেই ক্ষেত্রে তোমার কাজ করতে হবে বিয়োগ। কোনটা থেকে কোনটা বিয়োগ করবা, বড়টা থেকে ছোটটার মানটা বিয়োগ করে দিবা। সো আমার মনে হয় এতটুকু পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার। আচ্ছা ওকে, থ্যাংক ইউ, অনেকে লিখছে ক্লিয়ার। আচ্ছা তোমাদের যদি কার সাউন্ডে প্রবলেম হয় তোমরা হেডফোন ইউজ করতে পারো, তাহলে তোমাদের জন্য আই থিঙ্ক আরেকটু বেটার এক্সপিরিয়েন্স পাবো তোমরা। ওকে, সো তোমরা বুঝতে পারছো। দেখো তোমাদের একদম ধরে ধরে একদম বলে দিছি যে তিনটা স্টেপে করবা, এইটার প্রাবল্য বের করবা, এইটার প্রাবল্য বের করবা, ফাইনালি তোমাদের কাজ হচ্ছে লব্ধি বের করা। লব্ধিটা কিভাবে করবা, খুব সহজ, একদিকে কাজ করলে যোগ, বিপরীতে কাজ করলে বিয়োগ। কেন একদিকে কাজ করলে যোগ হয় এটা নিশ্চয়ই বুঝতে পারছো, কেন বিপরীতে কাজ করলে বিয়োগ হয় এটাও বুঝতে পারছো। সো আমাদের কোয়েশ্চন টুতে কি ছিল, যে এই যে পিকিউ এর সংযোগ রেখা আছে না, এই সংযোগ রেখার কোনো বিন্দুতে প্রাবল্য জিরো হওয়া সম্ভব কিনা। সো প্রাবল্য শূন্য হওয়ার জন্য একটা শর্ত তোমাদেরকে কন্ডিশন লাস্ট ডেতে বলে দিছিলাম, প্রাবল্য শূন্য। প্রাবল্য শূন্য হওয়ার জন্য কন্ডিশন কি বলে দিছিলাম, দুইটার প্রাবল্যই সমান হতে হবে আর দিকটা বিপরীত হতে হবে। কেন, কারণ ই1 যদি এইদিকে কাজ করে ই2 উল্টা দিকে কাজ করতে হবে। কেন, কারণ সমান এবং বিপরীত বলের মান পরস্পরকে কি করে দেয়, তাদের আলটিমেট যে লব্ধিটা কি জিরো হয়ে যায় না। খেয়াল করো তো, তোমার যদি এইদিকে সে ফর এক্সাম্পল ধরো 20 নিউটন পার কুলম প্রাবল্য কাজ করতেছে, এইদিকে 20 নিউটন পার কুলম কাজ করতেছে, তুমি তো এখন বুঝতেছো যেহেতু একটা আরেকটার বিপরীত, এইটা এইদিকে কাজ করতেছে, এইটা এইদিকে কাজ করতেছে। সো বিপরীত মুখী হইলে জানি কি বলছিলাম, টোটাল লব্ধিটা কি হয়, এদের বিয়োগ বলে সমান, তার মানে ই1 মাইনাস ই2। সো দেখো 20 মাইনাস 20, দ্যাট ইজ হোয়াই আনসার হবে 0। দেখছো, তার মানে দেখো তো টোটাল লব্ধি প্রাবল্য শূন্য হওয়ার জন্য কি হইতে হবে, আমাদের দুইটা প্রাবল্যই সমান হতে হবে এবং তাদের দিক হতে হবে বিপরীত। এইটা হইতেছে আমাদের ফার্স্ট কন্ডিশন। এই জিনিসটা ভালোভাবে মনে রেখো, তোমাকে যদি কখনো প্রশ্নে বলে দে কোন জায়গায় প্রাবল্য শূন্য হবে, কন্ডিশনটা ভালোভাবে মনে রাখবা। কি কন্ডিশন, প্রাবল্য দুইটাই সমান হতে হবে এবং তাদের দিক হতে হবে বিপরীত। দ্যাট ইজ ওয়াই তুমি মিলে টোটাল লব্ধি প্রাবল্যটা 0 পাবা। এই জিনিসটা একটু মনে রাখো। এরপরে তোমার কাজ হচ্ছে কি, নিশ্চয়ই একটা পয়েন্ট ধরতে হবে। তো তোমাকে যদি বলে প্রাবল্য শূন্য কোথায় হবে, তোমার প্রথম কাজ হচ্ছে কন্ডিশনটা রাখা। এটা হইতেছে আমাদের স্টেপ 1 এর কাজ। কন্ডিশনটা কি, দুইটার প্রাবল্য সমান হতে হবে এবং তাদের দিক হতে হবে বিপরীত। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপের কাজ। সেকেন্ড স্টেপে গিয়ে কি করতে হবে, আমাকে একটা বিন্দু ধরে নিতে হবে। এখন সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে পোলাপান তোমাদের ইন্টারমিডিয়েটের এই পয়েন্টটা ধরতে গিয়ে। পয়েন্টটা তোমরা কি করো, লাস্ট ক্লাসে আমরা ডিসকাশন করছি, অনেকে বুঝে ধরে অনেকে না বুঝে ধরে। আমাদের একটা সেন্টিমেন্ট কাজ করে অলওয়েজ, যে আমরা অলওয়েজ কি করি, ভিতরে একটা পয়েন্ট ধরে নিই, মনে করি এই জায়গায় মেবি ভিতরে কোনো একটা জায়গায় অলওয়েজ প্রাবল্য জিরো হয়। বাট না, এই জিনিসটা তোমাদেরকে একটু মাথা খাটাইয়া করতে হবে।
কিভাবে মাথা খাটাই, বা ধরো তুমি তিনটা জায়গায় কিন্তু ধরতে পারো, ধরো এটা পি পয়েন্ট, এটা কিউ পয়েন্ট। সো প্রাবল্য এইখানে জিরো হইতে পারে ভিতরে কোনো একটা পয়েন্টে, বাহিরেও হইতে পারে এই দিকেও বাহিরে হইতে, তিনটা জায়গায় এই এ বি সি তিনটা জায়গায় প্রাবল্য জিরো হওয়া সম্ভব। এর বাইরে তো পসিবল না, যেহেতু এটা একটা সরল রেখা। দেখো তুমি আউটসাইডটাও নিছো, এইদিকে ডান পাশের বাম পাশের আউটসাইডটা নিছো, ভিতরে ইনসাইডটা নিছো, এই তিনটা ডিরেকশন ছাড়া তার পসিবল না। তার মানে আমরা সবগুলো ডিরেকশন নিয়ে চিন্তা করতেছি। এখন খেয়াল করো, এইটা হইতেছে আমার 10 কুলম্ব চার্জ প্লাস, এইটা হইতেছে -20 কুলম্ব। তো তুমি যদি এখানে 1 কুলম্ব স্থাপন করো ভিতরে, তো তুমি বুঝতেই পারছো এটা বিকর্ষণ, মানে কাজ করবে এইদিকে, এটা আকর্ষণ এইদিকে। সো দেখো তো E1 আর E2 তুমি যদি ভিতরের পয়েন্ট ধরতা, তাহলে একদিকে কাজ করতেছে। কিন্তু ভাইয়া খেয়াল করো তো, প্রাবল্য জিরো হওয়ার শর্ত জানি, কন্ডিশন কি ছিল, একদিকে E1 E2 কাজ করবে না বিপরীতে? অফকোর্স বিপরীতে। দ্যাট ইজ ওয়াই এই পয়েন্ট তুমি নিতে পারবা, দেখছো? কিন্তু তোমরা আগে কি করতা, এইখানে ধইরা নিতা, ধইরা অঙ্ক করতা, খুব খুশি মনে পরীক্ষার হল থেকে বের হইতে। এই জিনিসটা করা যাবে না। এখন আসো, আমাকে কোন পয়েন্টটা বের করতে হবে, টেস্ট করে দেখি। এইখানে যদি 1 কুলম্ব রাখি, এইটা প্লাস বিকর্ষণ, মানে হবে বাহিরের দিকে। আবার আসো, এই পয়েন্ট থেকে যদি এইখানের প্রাবল্য বের করো, এটা মাইনাস এটা প্লাস, আকর্ষণ করলে বড়টার দিকে। এখন দেখো তো E1 যেদিকে কাজ করতেছে, E2 উল্টা দিকে কাজ করতেছে। তার মানে আমি বুঝেই গেছি যে আমার পয়েন্ট হবে এইটা। কেন? কারণ এইদিকে দেখো ডিরেকশনটা ভিন্ন, আর এখানে ধরে নিলাম প্রাবল্যের মান সমান, দ্যাট ইজ ওয়াই আমার এ পয়েন্ট হবে কারেক্ট। আমরা আরেকটা জিনিস তোমাদেরকে লাস্ট ক্লাসে বলছিলাম, যে তুমি যদি এই পয়েন্টে 1 কুলম্ব ধরতে, তাও কিন্তু হইতো। কিভাবে হইতো? এইটা আকর্ষণ করবে, এইদিকে কাজ করবে, আর এটা প্লাস বিকর্ষণ করবে, দ্যাট ইজ ওয়াই ছোটটার দিকে কাজ করবে। খেয়াল করো তো, E1 যেদিকে কাজ করতেছে, E2 উল্টা দিকে কাজ করতেছে। এই পয়েন্টটা কিন্তু প্রাবল্য জিরো হওয়া সম্ভব, কিন্তু ভিতরে কোনোভাবেই সম্ভব না। কারণ E1 যেদিকে কাজ করে, E2 একই দিকে। এইখানে ধরলে E1 E2 বিপরীতে কাজ করে, এখানেও বিপরীতে কাজ করে, দুই ক্ষেত্রেই সম্ভব। কিন্তু আমরা এই পয়েন্ট কেন নেই না, এইটা কেন নেই? কারণ হইতেছে কি, সবসময় মনে রাখবা, প্রাবল্য জিরো হইতে পারে ভিতরে অথবা বাহিরে অলওয়েজ তোমরা ছোটটার কাছে ধরবা, বড়টার কাছে ধরো না, ধরবা হইতেছে ছোটটার কাছে। কেন এটা হইল না দিক ডিফারেন্ট হওয়া সত্ত্বেও? কারণ হইতেছে, খেয়াল করো, যেহেতু প্রাবল্য জিরো হওয়ার জন্য দিক বিপরীত হইতে হয়, তাহলে নিশ্চয়ই বুঝতেছো E1 আর E2, E1 যদি এদিকে কাজ করে আর E2 যদি তাকে এইদিকে বিপরীত ঠেলে, তাইলে মুটের উপর তুমি ধরো, যদি E1 বড় হয় মুটের উপরে, বা সে ফর এক্সাম্পল ধরো E2 বড়, এটা হইতেছে বড় চার্জ, এইটা ছোট চার্জ, তাহলে যেহেতু এখন ধাক্কাধাক্কি লাগতেছে, বড়টা নিশ্চয়ই ছোটটাকে তার দিকে সরিয়ে নিয়ে আসবে। এর জন্য লব্ধি প্রাবল্যটা আমরা ছোটটার পাশে পাই। এই জিনিসটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আবারও বলে দিই, যখন পরীক্ষাতে প্রাবল্য কোন জায়গায় জিরো বলে দিবে, তখন তোমার কাজ হইতেছে খুব সিম্পল, দুইটা। তুমি চিন্তা করবা ভিতরে প্রাবল্য জিরো হয় কিনা, একটা পয়েন্ট ধরে নিবা 1 কুলম্ব, এখন টেস্ট করে দেখবা, যদি দিক দুইটা একই হয় তাইলে হবে না। এখন সেকেন্ড কিটে কোন জায়গায় টেস্ট করবা, বাহিরে, তাইলে বাহিরে এখানে হওয়া সম্ভব, এখানে হওয়া সম্ভব। অলওয়েজ মুখস্থ ছোটটার পাশে ধরবা। কেন ছোটটার পাশে, এটাও বলে দিচ্ছি। কারণ যেহেতু বিকর্ষণ করতেছে, তাইলে বিকর্ষণ করলে তো ছোটটার দিকে যায়, তাইলে মুটের উপর লব্ধিটা কোনটার দিকে চলে আসবে, ছোটটার দিকে। দ্যাট ইজ ওয়াই আমরা এই পাশে না ধরে এই পাশে ধরি। সো আমরা কি বুঝলাম, যে প্রাবল্য শূন্য কোন কোন জায়গায় হইতে পারে? প্রাবল্য শূন্য হইতে পারে পি কিউ, ভিতরে হইতে পারে, অথবা বাহিরে, যেটা ছোট সেটার পাশে হবে, বড়টার পাশে হবে না। এই দুইটা পয়েন্টটা হতে হবে। সো যে পয়েন্টে দিক দুইটা ডিফারেন্ট হবে, যদি এখানে একই দিকে হয় তাহলে এটা কাটা দিবা, এখানে যেহেতু দিক বিপরীত হবে তাহলে এটা রাইট। ক্লিয়ার? আচ্ছা, সো দুইটা জায়গায় প্রাবল্য জিরো হইতে পারে। সো তোমার কাজ কি, এখানে খুব সিম্পল, তুমি লিখবা E1 সমান সমান E2। কেন? কারণ প্রাবল্য জিরো হওয়ার শর্ত কি, প্রাবল্য সমান হওয়া লাগে, এবং দিক হতে হবে বিপরীত। এখন খেয়াল করো তো, ভিতরে এই সকল জায়গায় যদি 1 কুলম্ব ধরতাম, তাহলে দিক কি বিপরীত হয়? এটাও কাজ করে এইদিকে, এটা একই দিকে, এইখান থেকে এইটা প্রাবল্য যেদিকে, এইটার প্রাবল্য একই দিকে, তার মানে এখানে ধরা যাবে না। তাইলে ভিতরে না ধরা গেলে জানি কোথায় ধরা যায়, বাহিরে কি এই পাশে ধরবা নাকি এই পাশে ধরবা? এটাও তো বলে দিছি ছোটটার পাশে। তার মানে তোমার এখানে পয়েন্টটা এখন ধরতে হবে এইখানে, এবং তুমি এইখানে ধরে নিবা যে আর পয়েন্টে প্রাবল্যের মান জিরো। সো পি থেকে, এটা তোমার পি পয়েন্ট ছিল, সো আমরা কি করলাম, পি থেকে ধরে নিলাম এখানের দূরত্ব হইতেছে এক্স। তাহলে টোটাল দূরত্বটা তোমরা বুঝতেই পারতেছো, কিউ থেকে এইখানের যে দূরত্বটা আর এর, এটা হইতেছে আমার 2 + x।
আমরা 200 সেন্টিমিটার ধরলাম না, এটাকে ধরে নিলাম হইতেছে 2 মিটার, এর জন্য 2 + x লিখছি। এখন তুমি বুঝতেই পারতেছো এটার বদলে কি লেখা যায় 1/4 পাই এপসাইলন নট কে কিউ। কিউ এর ভ্যালু কত এখানে বুঝতেই পারতেছো 10 কুলম্ব। অবশ্যই এখানে প্লাস মাইনাস লেখার দরকার নাই, কারণ প্লাস মাইনাস দ্বারা আমরা কি বুঝি, প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে ডিরেকশন মিন করি। সো এখানে অলওয়েজ জাস্ট ভ্যালুটা লিখবা, ডিভাইডেড বাই তার দূরত্ব হইতেছে x স্কয়ার ইকুয়ালস টু, আবার এখানে লিখবা 1/4 পাই এপসাইলন নট কে, এখানে আবার ভ্যালুটা লিখবা 20 কুলম্ব। মাইনাস লিখার দরকার নাই, কারণ প্লাস মাইনাস দ্বারা তো আমরা ডিরেকশন বের করছি। কেয়ারফুল থাকবা অলওয়েজ, এইগুলাতে তুমি কখনো প্লাস মাইনাস ভ্যালু বসাবে না। ডিভাইডেড বাই এখান থেকে এখানের দূরত্ব কত 2 + x হোল স্কয়ার। আমি আর অঙ্কটা করে দিব না, এটা কাটা। তোমরা যদি সলিউশন করো খুব সহজে এখান থেকে x এর একটা মান পাবা। x এর একটা না অ্যাকচুয়ালি দুইটা মান পাবা, কারণ x এর মান যদি এই চার্জ থেকে এই দূরত্ব হয় তাহলে q চার্জ থেকে তোমরা আরেকটা দূরত্ব পাবা। সো এই যে x টা পাইছো এটা মূলত p থেকে দূরত্ব, এটা কোথা থেকে দূরত্ব p থেকে। সো তুমি x এর দূরত্ব আরেকটা নিশ্চয়ই কোন বিন্দু থেকে পাবা, q থেকে পাবা। সো ওইটা কি হবে, এই যে 2 আছে না 2 মিটারের সাথে এই যে xp পাবা, এটা যোগ করে দেব। সো আমি আর ম্যাথ করলাম না, যেহেতু লাস্ট ক্লাসে তোমাদের এটার উপর ডিসকাশন করছি। সো আমার মনে হয় প্রাবল্য 0 হওয়ার জন্য কাজ কি, খুব সহজ, সমান ধরবা। আর কি দেখতে হবে, কোন জায়গায় দিকটা ভিন্ন হয়, ভিতরে হইতে পারে বাহিরে হইতে পারে। যদি ভিতরে না হয় তাইলে বাহিরে হবে, বাহিরে কোনটার কাছে হবে, ছোটটার কাছে। তারপরে ম্যাথ করবা, একটার থেকে দূরত্ব x, আরেকটা থেকে 2 + x, ক্যালকুলেশন করে আননোন বুঝতে পারতেছো, শুধুমাত্র x করে ফেলবা। সো x বলতে এইখান থেকে দূরত্ব, আর আরেকটা দূরত্ব হবে এইখান থেকে এইখান, মানে 2 এর সাথে এই x টা যোগ করে আনসার বের করে ফেলবা। ইটস ভেরি ক্লিয়ার, তবে কখনো ভুল কইরো না। আর তোমাদেরকে এমসিকিউর জন্য তো আমরা বলেই দিছিলাম যে এখন আর এত কিছু চিন্তা করা লাগবে না। তুমি বুঝতেই পারতেছো চার্জ যখন ভিন্ন হয় তখন হবে বাহিরে, চার্জ যখন একই হয় তখন হবে ভিতরে। তো এই জিনিসটা তোমাদেরকে একটু লিখে দেই, খুব সহজে মনে রাখবা। চার্জ যখন একই হবে, চার্জ একই বলতে দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস, তখন প্রাবল্য 0 হবে কোন জায়গায়, ভিতরের কোনো বিন্দুতে। ঠিক আছে, ভিতরের কোনো বিন্দুতে মুখস্থ রাখবে এই জিনিসগুলো, তাইলে তোমাদের এমসিকিউতে বা রিটেনের জন্য অনেক কাজে দিবে পরীক্ষার হলে। আর চার্জ যখন ভিন্ন থাকবে, চার্জ ভিন্ন, ভিন্ন বলতে একটা প্লাস আর একটা মাইনাস, এটা মাইনাস ওইটা প্লাস, তখন হবে বাহিরের কোনো বিন্দুতে, বাহিরের কোনো বিন্দুতে। এবং অফকোর্স বাহিরের বিন্দুতে যখন বের করবা তখন কার পাশে হবে এটাও মনে রাখবা, ছোটটার পাশে। কেন ছোটটার পাশে, এই জিনিসটা ভাইয়া তোমাদেরকে বুঝাইয়া দিছি। এবার আমাকে একটু কমেন্টে জানাও যে এই জিনিসটা তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছো কি না। আচ্ছা, একজন জানাইছে যে বুঝতে পারছে, থ্যাংক ইউ। ওকে, তো তোমাদের যারা একটু বুঝতে কষ্ট হয় তোমরা লাইভটা আবার একটু দেখে নিও, ঠিক আছে। আবার বারবার যদি একই জিনিস রিপিট করি সেক্ষেত্রে আমাদের অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যাবে। সো নিশ্চয়ই এই টাইপের অঙ্কগুলো তোমরা পারবা। আচ্ছা, যদি কখনো এমসিকিউতে আসে, ধরো এই ম্যাথটাই তোমাদের এমসিকিউতে চলে আসছে। সো এমসিকিউতে আসলে আচ্ছা আমরা একটা কাজ করি, আগে তো ওইখানে কাটাকাটি করে কি করছিলাম, আমরা কাটাকাটি করে আনসার বের করছি। ধরো আচ্ছা ওই ম্যাথটা একটু আবার করে দিই তোমাদেরকে। সো আমরা কি বলছিলাম, এখানে e1 আর e2 সমান হবে, সো আমরা লিখলাম না, ধরো c লিখলাম, এখানে 10/x স্কয়ার, আর এখানে হবে কি c ইনটু 20/2 + x হোল স্কয়ার। সো বুঝতেছো c c কাটা, এটা দিয়ে এটাকে কাটলে 2, আমরা যদি আর গুণন করে দেই 2x স্কয়ার, এইখানে হবে কি একটু ক্যালকুলেশন যদি করে ফেলি তাহলে হবে হচ্ছে গিয়ে, এখানে আমরা x + 2 লিখে দিই, তাহলে x স্কয়ার প্লাস 4x প্লাস 4। সো আমরা একটু ক্যালকুলেশন করে সবগুলো এক পাশে নিয়ে আসলে 2x স্কয়ার থেকে একটা গেলে x স্কয়ার মাইনাস 4x মাইনাস 4 ইকুয়ালস টু 0, দ্যাট ইজ হোয়াই, তাইলে আমরা কি লিখতে পারি, x স্কয়ার মাইনাস 2x মাইনাস, আচ্ছা এটা তো মিডল টার্ম ব্রেক হবে না, তার মানে আমাকে সলিউশন করে বের করতে হবে। সো আমরা একটা কাজ করি,
এইখান থেকে যদি আমরা সলিউশন করি তাইলে তুমি ম্যাথটা করতে পারবা, আর আদারওয়াইজ এখানে আমরা করতে পারতাম যদি রুট করে দিতাম। আচ্ছা আমি হচ্ছে তোমরা এখান থেকে একটা ওয়ে হয়েছে সলিউশন করে x এর দুইটা ভ্যালু পাবা, x1 x2 ক্যালকুলেটর দিয়ে করবা। আমি এটাও তোমাদেরকে বলে দিচ্ছি যে ডিভাইড 2a আর মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac, এই সমীকরণ দিয়ে x এর দুইটা ভ্যালু পাবা, প্লাস দিয়ে একটা পাবা মাইনাস দিয়ে একটা। আর আমি হচ্ছে যেভাবে করি আমি ডিরেক্টলি এখানে রুট করে দিতাম। এখানে কি আসছে আমার 1/x স্কয়ার আর এখানে আছে 2/x প্লাস 2 হোল স্কয়ার। এখন যদি রুট করতাম নিশ্চয়ই বুঝতে পারতেছো এখানে 1/x আর এখানে কি রুট 2/x প্লাস 2। এখন যদি আমরা আর গুণন করে দিই রুট 2x ইকুয়ালস টু কত x প্লাস 2, তার মানে আমরা যদি সাইড চেঞ্জ করে দিই পরের লাইনে রুট 2x মাইনাস x ইকুয়ালস টু 2। সো পরের লাইনে বা আমরা যদি x কমন নিই রুট 2 মাইনাস 1 ইকুয়ালস টু 2, সুতরাং x ইকুয়ালস টু 2/√2 মাইনাস 1। সো আমরা যদি একটু ক্যালকুলেশন করি বুঝতেই পারতেছো এটা 2 রুট 2 1.41 মাইনাস 1, তার মানে হইতেছে 0.414। এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি আমাদের যে আনসারটা আসবে হচ্ছে, আচ্ছা একটা কাজ কইরো, যদি ক্যালকুলেটরে ভুল আনসার দেয় একটু তোমরা কইরা দেখো, কারণ আমার ক্যালকুলেটরটা একটু গরিবি টাইপের, মাঝে মধ্যে ভুল আনসার দিয়ে দেয় আর কি। সো 2 ডিভাইডেড বাই 0.414, আনসার আসছে হচ্ছে, এই যে বোঝাই যাইতেছে না কি আনসার আসলো, 2 ডিভাইডেড বাই 0.414। ক্যালকুলেটরে আনসার দিচ্ছে না ঠিকভাবে, তার মানে আমাকে হচ্ছে সহযোগিতা নিতে হবে ক্যালকুলেটরে। 2 ভাগ 0.414, তার মানে আনসার আসছে আমার, আনসারটা যদি আমরা একটু এইখানে লিখে দিই একদম উপরে, আনসারটা লিখলে আনসার আসছে 4.831। এটা হইতেছে আমার x এর ভ্যালু, রাইট? তো তোমরা বুঝতেছো আরেকটা ভ্যালু কত হবে, এর সাথে আমার 2 যোগ করে দিতে হবে, তার মানে 6.831। একটা x1 একটা x2। সো এখন কেন তোমাদেরকে ম্যাথটা করাইলাম, সলিউশন করবা করে এই জিনিসটা আসছে। সো কত কত আসছে খেয়াল করে দেখো, আসছে হচ্ছে x1 একটা আসছে 4.831 আর x2 হচ্ছে 6.831। খুব ভালোভাবে মনে রাখবা, ঠিক আছে? খেয়াল করো x1 আসছে এইটা, x2 আসছে এইটা। যদি আমাদেরকে এই ম্যাথটা এমসিকিউতে দেয় তাহলে তুমি কিভাবে অঙ্কটা করবা? খুব সহজ, তুমি হচ্ছে সমাধান করার জন্য x ইকুয়ালস টু এইভাবে লিখবা, dy 1 প্লাস রুট ওভার, এখানে লিখবা হইতেছে q1 q2 ডিভাইডেড বাই q1। এটা হইতেছে আমাদের শর্টকাট টেকনিক, যে কোন জায়গায় প্রাবল্য 0 হবে যখন তুমি জানো না, খুব সিম্পলি তোমরা এইভাবে করবা অঙ্কটা। তখন এইভাবে যদি করো ফর্মুলা লিখো তাহলে তোমাদের আনসার বের হয়ে আসবে। ডি এর ভ্যালু কত ছিল আগে, একটা থেকে আরেকটার দূরত্ব ছিল 2, খেয়াল করে দেখো। এবারে আসো আমরা যদি একটু ক্যালকুলেশন করি, এইটা হইতেছে কত আমার 1 প্লাস, এটা যদি একটু ক্যালকুলেশন করো তাহলে তোমাদের আনসার কত আসবে, আনসার আসবে হচ্ছে গিয়ে, যদি ভ্যালুগুলো বসিয়ে দাও তাহলে q2 এর ভ্যালু কত ছিল 20, q1 এর ভ্যালু কত ছিল 10, রাইট? সো তোমরা, আচ্ছা এই জিনিসটা অফকোর্স তোমরা করবা হইতেছে যখন ভিতরের কোনো পয়েন্টে হবে, তার জন্য শর্টকাট, ঠিক আছে? ভিতরের পয়েন্টের জন্য করলে তোমাদের একটা ভ্যালু চলে আসবে। সো বুঝতেই পারছো এখানে 2 আর হচ্ছে কি আমার, আমরা যদি একটু ক্যালকুলেশন করি সেই ক্ষেত্রে 1 এটা আসবে √2, কাটাকাটি যদি করি, রাইট? আচ্ছা, আর তখন তোমাদের বুঝতে পারতেছো 2/2.41 একটা ভ্যালু তোমরা পাবা, এটা হইতেছে ভিতরের পয়েন্টের জন্য। আর এটা যেহেতু আমাদের বাহিরের পয়েন্ট, তাহলে তোমরা কি করবা, একটা মডুলাস নিবা আর এইখানে হচ্ছে তোমরা প্লাসের জায়গায় মাইনাস বসিয়ে দিবা, তাইলে বুঝতেই পারতেছো উপরে কি আসতো তখন 2/1 থেকে √2 বাদ গেলে মাইনাস 0.41, মডুলাস যদি নিতা তাহলে 2/0.41, ওই কিন্তু আনসার 4.83 আসছে। দেখছো টাইম কিন্তু লাগে নাই। যার যখন এমসিকিউতে তোমাদের আসবে তখন তোমাদের কাজ কি, যখন ভিতরের পয়েন্টে প্রাবল্য 0 তখন ফর্মুলা এটা ইউজ করবা। আর নিচে খেয়াল করো তো আমরা q1 দূরত্বটা ইউজ
মানে চার্জটা ইউজ করছি Q1, সো আমার যে ডিসটেন্সটা বের হবে এটা হইতেছে এইখান থেকে দূরত্বটা। আর যখন তোমার প্রাবল্যটা বাহিরে হবে তখন তুমি কি কাজ করবা, এখানে প্লাস না দিয়ে বসিয়ে দিবা মাইনাস, কিন্তু ডিসটেন্স তো মাইনাস চলে আসবে, এর জন্য আমরা একটা কি নিছি, মডুলাস নিছি। সো মাইনাস ইউজ করলে একটা মডুলাস নিবা, জাস্ট তোমরা পজিটিভ মানটা ইউজ বের করবা। সো আরেকটা বুঝতে পারতেছো 2 যোগ করলে 6 পয়েন্ট সামথিং আসবে। সো খুব সহজ, খেয়াল করো আমরা যদি ভিতরের একটা পয়েন্টে এইভাবে অঙ্ক করতাম, তুমি জাস্ট সিমিলারলি x এর মানটা এইভাবে বের করে ফেলতে পারো, d বাই 1 প্লাস রুট ওভার q2 বাই q1। সো আমার যে দূরত্বটা বের হবে না, এটা q1 বিন্দু থেকে বের হবে, q2 বাকিটা তো q1 এখান থেকে এখান পারলে তো ওইখান থেকেও পারবা। আর আরেকটা ফর্মুলা কি, আরেকটা হইতেছে d বাই 1 মাইনাস রুট ওভার q2 বাই q1, যেহেতু ডিসটেন্স নেগেটিভ হইতে পারে একটা মডুলাস নিবা, কারণ যোগ হইলে তো আর নেগেটিভ হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু এখন কিন্তু কি হইতে পারে তোমার, আচ্ছা তুমি দুই ভাবে করতে পারো, এইভাবে করতে পারো অথবা তুমি x ইকুয়াল এইভাবে লিখতে পারো, d বাই রুট ওভার q2 বাই q1 মাইনাস 1, এইভাবে তুমি করতে পারো, এখন আর মডুলাস দরকার নাই। সো যখন ভিতরের পয়েন্টে প্রাবল্য 0 হবে তখন ফর্মুলা নিবে এইটা, আর যখন বাহিরের কোনো পয়েন্ট ধরবা তখন এইটা হইতে পারে এইটা হইতে পারে, যদি এইটা নাও তাহলে একটা মডুলাস নিবা, আর আচ্ছা এইটাই লিখে দিয়ে যাও, তাও খুশি থাকো, খুব সহজ, এটা d বাই রুট ওভার q2 ডিভাইডেড বাই q1 মাইনাস 1, জাস্ট উল্টায় দিবা, বাইরে হলে আগে চার্জ লিখবা পরে সংখ্যা লিখবা, ভিতরে হলে আগে সংখ্যা তারপরে লিখবা চার্জ। আর এখানে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করো, এটাও কিন্তু q1 বিন্দু থেকে। সো এই অঙ্কটাই যদি তোমাদের পরীক্ষাতে এমসিকিউতে আসে তুমি কিভাবে সলিউশন করবা চিন্তা করো, তুমি তো বুঝতেছো ভিতরে প্রাবল্য 0 হবে না, বাহিরে হবে। সো বাহিরের জন্য আমরা কি ফর্মুলা শিখাইছি, ধরো পি বিন্দু থেকে তুমি বের করতে চাও, তাইলে d বাই বাহিরে হলে কোনটা বলছিলাম আগে লেখার জন্য, q2 ডিভাইডেড বাই q1 মাইনাস 1। এখন দেখো ম্যাথ করতে টাইমই লাগবে না, 2 এখানে বুঝতেছো একটা 20 একটা 10 মাইনাস 1, তার মানে 2 এটার ভ্যালু কাটাকাটি করলে রুট 2 মাইনাস 1 1.414 মাইনাস 1 মানে 0.414, দ্যাট ইজ आंसर 4.83। দেখছো টাইম লাগে নাই। সো এমসিকিউতে 3 লাইনে 2 লাইনে 1 লাইনে মুখে মুখেই কিন্তু করে ফেলতে পারবা। বাইরে হলে এটা আগে লিখবা, ভিতরে হলে 1 আগে লিখবা, এটা পরে লিখবা, ঠিক আছে। আর ভিতর একটা কি দিয়ে দিবা, প্লাস দিবা, এই জিনিসটা একটু ভালোভাবে মনে রাখো, তাইলে এমসিকিউ আসলে খুব সহজে করতে পারবো। আচ্ছা এবারে আসি, এবারের অঙ্কগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন দেখো ভাইয়া আমাদের কোয়েশ্চেন নাম্বার 3, এই প্রশ্নটাই যদি পরীক্ষাতে দিয়া তা তোমাকে অন্য কিছু বলতো, অন্য কিছু কি, ধরো তোমাকে যদি বলতো মধ্যবিন্দুতে কোয়েশ্চন 3, ঠিক আছে, মধ্যবিন্দুতে বিভব কত, মধ্যবিন্দুতে বিভব কত। তো তোমার কাজ হইতেছে কি, মধ্যবিন্দু, মধ্যবিন্দু মানে কত, আবারও 1 মিটার, 2 মিটার ছিল এখান থেকে 1 মিটার, এটা আর ধরে নিলা, এটা 1 মিটার। সো বিভব ধরো তুমি একবার পি বের করতেছো, পি এর জন্য মধ্যবিন্দুতে তুমি লিখবা মধ্যবিন্দুতে বিভব, মধ্যবিন্দুতে ভিপি মানে পি এর জন্য বিভব। এখন ফর্মুলা কি আগের মতো 1/4 পাই এপসাইলন নট কে কিউ বাই নিশ্চিত কি জানো আর, তাইলে কি লিখবা 1, এটার ভ্যালু তো জানোই 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার ইনটু কিউ এর ভ্যালু দেখো তো খেয়াল করে ভাইয়া, এখানে চার্জের মানটা কত 10 কুলম্ব, প্লাস থাকলে প্লাস লিখবা, আর ডিভাইডেড বাই আর কত 1 মিটার। আমরা যারা পোলাপানরা আছি ভুল করি ভাইয়া কোন জায়গায়, প্রাবল্যতে প্লাস মাইনাস দেওয়া লাগে না, প্রাবল্যটা কি ভেক্টর রাশি, প্লাস মাইনাস দ্বারা ডিরেকশন বোঝায়, এইখানে কিন্তু প্লাস মাইনাস দেওয়া লাগবে, কারণ বিভব তো ভেক্টর রাশি না, স্কেলার। সো মানটা প্লাস হইলে প্লাস লিখবা, মাইনাস হইলে মাইনাস। সো খেয়াল করো তো মোটের উপর आंसर আসবে 9 × 10⁻10, এবং এটার একক কি নিশ্চয়ই বুঝতেছো, যেহেতু বিভব তার মানে তুমি কি লিখতে পারো, ভোল্ট লিখতে পারো। আচ্ছা তাইলে তোমার আরেকটা পয়েন্টের কিন্তু বিভব বের করতে হবে, আবার ভি কিউ বের করবা, সিমিলারলি 1/4 পাই এপসাইলন নট কে কিউ বাই আর, আবারও বুঝতেছো 9 × 10⁹ ইনটু কিউ এর ভ্যালু হইতেছে, এখন কিন্তু মাইনাস থাকলে কিন্তু মাইনাস লিখবা, কেন বিভব ভাই আগেই বলে দিছি এইখানে দিকের কোনো কিছু নাই, মানে যা আছে তাই লিখবা, ডিভাইডেড বাই কত 1 মিটার। দেখো এইগুলা কিন্তু সহজ, একদম কঠিন কিছুই না, তারপরে আবার করানোর মানে হচ্ছে তোমরা দেখবা পরীক্ষার হলে ছোট ছোট জিনিসগুলো ভুল করে আসছো, বিভবের ক্ষেত্রে হয়তো প্লাস মাইনাস দাও নাই, আবার দেখা গেছে তুমি প্রাবল্যের ক্ষেত্রে প্লাস মাইনাস ব্যবহার করে একটা তালগুল পাকায় চলে আসছো,
খুব ঠান্ডা মাথায় অঙ্কগুলা করবা, যখন প্রাবল্যর ক্ষেত্রে শুধুমাত্র ডাটা ভ্যালুটা নিবা এবং লিখে দিবা যে দিকটা কোন দিকে। বিভবের যেহেতু আমার দিকটা এখানে আমাদের কনসার্ন না, সুতরাং যা আছে তাই লিখবা। সো বুঝতেই পারতেছো, আগের মতো যদি অঙ্ক করি মাইনাস আসবে, কিন্তু মাইনাস 1.8 ইন্টু 10 কত, মাইনাস 11 ভোল্ট। সো এখন যদি তুমি মুটের উপরে কি করতে চাও, বিভবটা বের করতে চাও, বুঝতেছো কি হবে, আমার ভিপি আর ভিকিউ কি করতে হবে, যোগ করতে হবে। এইখানে অলওয়েজ যোগ হবে, যেহেতু ভেক্টর রাশি না স্কেলার রাশি, তোমার লব্ধি বলতে যোগ বোঝায়, এখানে বিয়োগ টিয়োগ করার দরকার নেই। সো এখানে বিপির মান বসাবা, যা আছে তা 9 ইন্টু 10⁹ প্লাস ভিকিউর মান যা আছে তা বসাবা। ভিকিউর মান কত আছে, মাইনাস 1.8 ইন্টু 10⁻11। সো মুটের উপর আনসার আসবে এই যে ভোল্ট। আর এইখানে তো মাইনাস হবে না, সরি, করলাম করে আনসার যা আসবে সোজা বাংলায় তাই লিখবো, এত ভোল্ট। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। সো দেখো, একটা প্রবলেমের মধ্যে তোমাদেরকে প্রাবল্য দেখাইলাম, মধ্যবিন্দুতে প্রাবল্য কত, মধ্যবিন্দুতে বিভব কত। আবার সাথে সাথে তোমাদেরকে এইটাও বুঝাই দিছি যে কোন জায়গায় প্রাবল্য জিরো হবে। তিনটা টাইপের ম্যাথ করাইছি। মধ্যবিন্দুতে প্রাবল্য বললে তুমি শুধুমাত্র মানগুলা নিবা, সাথে দিক বলে দিবা, ফাইনালি যোগ হইতে পারে বিয়োগ হইতে পারে। মধ্যবিন্দুতে বিভব কত, খুব সহজ, জাস্ট এখান থেকে এখানে বিভব বের করবা, এখান থেকে এখানে বিভব বের করবা, ফাইনালি যোগ করবা। প্রাবল্যের ক্ষেত্রে যোগ বিয়োগ অন্য কিছু হইতে পারে, কিন্তু বিভবের ক্ষেত্রে সোজা যা পাবা তাদেরকেই যোগ করে দিবা। কেন, কারণ এখানে দিকের কোনো কিছু নাই, কিন্তু প্রাবল্যের ক্ষেত্রে কিন্তু দিকের অনেক কিছু আছে। একজন বলছিল যে ভাইয়া বিপরীত হইলে তো আমি করতে পারি না। খেয়াল করো তো, তোমাকে যদি এটা প্লাস দিয়ে দিত, সেম ম্যাথ, জাস্ট এটাও প্লাস এটাও প্লাস। এখন বলছে মধ্যবিন্দুতে প্রাবল্য কত। সো খেয়াল করো তো, তুমি ইপি বের করবা, যাই বের করে একটা মান তো হবে, দিক কোন দিকে হবে, দেখো এটা 1 কুলম্ব ধরলে প্লাসে প্লাসে বিকর্ষণ এই দিকে হবে, তার মানে লিখবা নিশ্চয়ই কোন বরাবর, পিআর বরাবর। পিআর বরাবর আমি আর মান বের করলাম না, তোমাদের অলরেডি করে দিছি। আবার যদি তুমি ইকিউ বের করো, খেয়াল করো তো, এটাও প্লাস এটাও প্লাস, বিকর্ষণ, বিকর্ষণ হলে ছোটটার দিকে এই দিকে, তার মানে এটা ইপি কাজ করতেছে এই দিকে, ইকিউ কাজ করতেছে এই দিকে, তার এটার আরেকটা ভ্যালু পাবা। এখন কি লিখবা, যে কিউ আর বরাবর, কিউ আর বরাবর। সো মুটের উপরে তুমি লব্ধি কি পাবা, দেখো ইপি কাজ করতেছে এই দিকে, ইকিউ কাজ করতেছে বিপরীত দিকে। সো তোমাদেরকে তো অলরেডি পড়াইয়াই দিছি, বিপরীতে কাজ করলে ভাইয়া লব্ধি বিয়োগ হয়, এবং বিয়োগের ক্ষেত্রে এটাও তোমাদেরকে বলে দিছিলাম, বড়টা থেকে ছোটটা, যেহেতু কিউ এর চার্জ বেশি, মানে হচ্ছে কিউ এর প্রাবল্য বেশি হবে, তার মানে কিউ থেকে ইপি বাদ দিতে হবে। খুব সহজ, কঠিন না তো। যদি দুইটা একদিকে কাজ করতা যোগ করতো, যোগ করতা, যদি দুইটা একদিকে কাজ করতো তখন যোগ করতা। যেহেতু এই দুইটা বিপরীতে কাজ করতেছে, করবা বিয়োগ। কোনটা থেকে কোনটা বিয়োগ বুঝতেছো, ইপি 10 কুলম্বের জন্য যা পাবা, ইকিউ 20 কুলম্বের জন্য তার চেয়ে বেশি পাবা, দ্যাট ইজ ওয়াই বিয়োগ করবা। খুব সিম্পল। তার মানে এতটুকু পর্যন্ত আমার মনে হয় বুঝতে পারছো। তোমরা যদি সরল রেখা রিলেটেড প্রাবল্য বিভবের প্রবলেমগুলো বুঝতে পারো, তাইলে তোমাদেরকে এখন আমরা ত্রিভুজে যাব। দেখো এখন পর্যন্ত কি কি শিখাইছি। দুই সরল রেখার দুইটা বিন্দুতে চার্জ দেয়া থাকে, কোনো একটা বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো, বিভব নির্ণয় করো, এটা শিখাইছি। কোন জায়গায় প্রাবল্য শূন্য হয় এটাও শিখাইছি, এবং এটা বলতে গিয়া তোমাদেরকে একদম ডিরেক্টলি লিখে দিছি, যখন একই রকমের হবে ভিতরে হবে, যখন ভিন্নধর্মী চার্জ হবে বাহিরে হবে। এই জিনিসগুলা তোমরা একটু ভালোভাবে মনে রাখো, তাহলে ম্যাথ করার জন্য অনেক সহজ হবে। তারপরে তোমাদেরকে দুটো শর্টকাট ট্রিক শিখাইছি। কি শিখাইছি, x = d/1 + √q2/q1, যাকে নিচে রাখবা এক্সটা বের হবে সেখান থেকে সোজা। এটা হইতেছে কোন সময়, ভিতরের ক্ষেত্রে, যখন ভিতরে হবে তখন শর্টকাট টেকনিক। এগুলো হইতেছে ট্রিক্স, জাস্ট এমসিকিউ দেখবা, খুব দ্রুত করে ফেলতে পারবা। আর যখন বাহিরে হবে তখন q1 এর জন্য কি করতে হবে, d/√q2/q1 লিখবা -1। আই থিঙ্ক তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। ভিতরে হলে এইটা, বাহিরে হলে এইটা, জাস্ট খুব সহজেই দেখবা, ম্যাথ দেখেই অঙ্ক করে ফেলতে পারবা। এবারে আসো আমাদের টাইপ 2 আজকের জন্য। এতক্ষণ আমরা টাইপ 1 নিয়ে কথা বলছি, এখন আর টাইম লাগবে না, যেহেতু তোমরা বুঝে গেছো, এখন খুব ফাস্ট আমরা যাব। সো ধরো একটা ত্রিভুজ দিয়ে পরীক্ষাতে আসলো, ত্রিভুজ কি বলেই দিছি, এটা একটা সমবাহু ত্রিভুজ, তার মানে 2 মিটার, পি কিউ আর, রাইট। সো তোমাকে এখানে চার্জ দেয়া আছে 2 কুলম্ব প্লাস, এইখানে চার্জ দেয়া আছে 2 কুলম্ব প্লাস। তোমাকে প্রশ্ন বলছে, প্রশ্নে বলছে যে কিউ বিন্দুতে প্রাবল্য,
কিউ বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো। তো প্রশ্নটা একটু বুঝো, এটা একটা সমবাহু ত্রিভুজ, আমি আগেই বলে দিছি ত্রিভুজটা কেমন, সমবাহু। সো আর দূরত্ব দেওয়ার দরকার নেই, এটা 2 মিটার হলে বুঝেই গেছো এটা 2 মিটার, এটা 2 মিটার। দূরত্ব দেওয়া আছে, চার্জ দেওয়া আছে, তোমাকে বলছে কিউ পয়েন্টে প্রাবল্যটা নির্ণয় করতে। তো প্রাবল্য ভেক্টর রাশি মান লাগবে এবং দিক লাগবে, খুব সিম্পল, ভালোভাবে মনে রাখো। সো দেখো তোমরা এই জিনিসটা একটু, প্রশ্নটা দেখো ভালোভাবে। আচ্ছা, একজন একটা প্রশ্ন করছে যে রফিক ইসলাম, যে ভাইয়া মধ্যবিন্দু না বলে অন্য কোনো বিন্দু বললে কিভাবে করব। আচ্ছা ভাইয়া দেখো, মধ্যবিন্দু বলে দিলে তোমার একটা সুবিধা কি, তোমার ডিসটেন্সটা বলে দেওয়ার দরকার নাই, কারণ তুমি বুঝতেছো টোটাল 200 হলে মধ্যবিন্দু 100 সেন্টিমিটার মানে 1 মিটার। কিন্তু খেয়াল করো তো, অন্য কোনো বিন্দু হলে একই নিয়মে করবা, তখন শুধুমাত্র ডিসটেন্সটা দেওয়া থাকবে, তোমাকে বলে দিবে যে এখান থেকে এখান 3 সেন্টিমিটার দূরে, 10 সেন্টিমিটার দূরে, 20 সেন্টিমিটার দূরে বের করো। সিমিলারলি ধরো আগের অঙ্কটাই, তোমাকে এইখানে পি দেয়া ছিল, এইখানে কিউ দেয়া ছিল, দূরত্ব দেয়া ছিল 200 সেন্টিমিটার, মধ্যবিন্দু বলছে করেই কিন্তু তোমার এইখান থেকে এইখান বের করতে অসুবিধা হয় নাই, তুমি বুঝে গেছো যে এইখান থেকে এইখান হইতেছে কত, 100 সেন্টিমিটার মানে 1 মিটার। মধ্যবিন্দু না বলে যদি তোমাকে বলতো এই পয়েন্টে বের করো, তার মানে নিশ্চয়ই এখান থেকে এখানে দূরত্ব দেয়া থাকবে, ধরো এটা 50 সেন্টিমিটার, তার মানে 50 সেন্টিমিটার মানে 0.5 মিটার, তোমাকে বলে দিবে এইটা, এটা 0.5 হলে এখান থেকে এখান বুঝতেই পারতেছো 1.5। সো আগের নিয়মে অঙ্ক করবা, ইপি বের করবা, ইকিউ বের করবা। সো আগে ডিসটেন্স ধরছিলা 1 মিটার, এখন একটা ধরে করবা 0.5 আর একটা ধরে করবা 1.5। আমার মনে হয় রফিক ইসলাম এইটা বুঝতে পারছো, ঠিক আছে। ওকে, সো যতটুকু দেখানো হয়েছে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা দেখো কিভাবে তোমাদের এটা করব, আগাবো। এখন যে ম্যাথটা দিছি এটা খুব সিম্পল, শুনো তোমাদেরকে সরল লেখা একটু টাইম দিয়ে বুঝাইছি, কারণ কি, যদি সরল লেখা বুঝো তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। এখন দেখো তোমাকে বলছে যে এই পয়েন্টে প্রাবল্য বের করো এইটাতে। সো যেহেতু এই পয়েন্টে বলছে, তাহলে প্রাবল্যের ফর্মুলা তো তুমি জানো, এইখানে মনে মনে কয় কুলম্ব রাখতে হবে, 1 কুলম্ব। সো এইখান থেকে আবার দেখো বেচারি একা আছে, এখানে আবার ইফটেজার কয়জন আছে, 2 জন, একজন 2 জন, দুইবার ইফটিজিং পাবো। তো একবার এর জন্য বের করতে হবে, একবার এর জন্য বের করতে হবে। তো একটু ভালোভাবে খেয়াল করো তো, আমরা যদি এইটা একটু ছোটভাবে আঁকি, একটু ছোট করে এঁকে নিই, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। আমাদের হচ্ছে 2 মিটার, 2 মিটার, 2 মিটার, এইটা হইতেছে পি কিউ আর, এইখানে 2 কুলম্ব প্লাস, এইখানে 2 কুলম্ব প্লাস, আমাকে বলছে এই বিন্দুতে প্রাবল্য বের করতে। সো মনে মনে তো আমরা জানি এখানে কয় কুলম্ব আছে, 1 কুলম্ব, যেহেতু প্রাবল্য বলছে কিউ বিন্দুতে, এখানে 1 কুলম্ব। সো একবার তুমি কি পি এর জন্য প্রাবল্য পাবা, নিশ্চয়ই পি বের করবা এখান থেকে এইখান, তাহলে ফর্মুলা আমরা সি ইন্টু লিখে দিই, সি ইন্টু কিউ বাই আর স্কোয়ার। তোমরা আগামীতে পরীক্ষাতে 1/4 পাই এপসাইলন লিখো, আমরা তাড়াতাড়ির জন্য এইভাবেই লিখি। এটার ভ্যালু কত, 9 × 10⁹, ভালো কথা, একক সহ লিখবা পরীক্ষাতে, পার কুলম্ব স্কয়ার। কিউ এর মান কয় কুলম্ব, 2 কুলম্ব। আর এর মান এখান থেকে এখানে কত, 2 মিটার, আমি কি করে দিলাম, স্কয়ার করে দিলাম। সো তোমরা নিশ্চয়ই এখানে একটা ভ্যালু পাবা, যাই পাও সাথে কি দিতে হবে, দিক দিতে হবে। দিকটা কোন দিকে খেয়াল করো, এইটাও প্লাস এইটাও প্লাস, বিকর্ষণ, বিকর্ষণ করলে ওই দিকে যাবে, তার মানে পি কিউ বরাবর, খেয়াল করো, কারণ এইটা প্লাস এইটা প্লাস, বিকর্ষণ করলে বাইরের দিকে যাবে, মানে হইতেছে পি কিউ বরাবর। আবার তোমরা কি আরেকটা প্রাবল্য বের করতে পারবে না, আরেকটা ই এর জন্য ই আর পাবা না, এটার জন্য তখন কি আবার লিখতে হবে না ভ্যালুটা, সি এর মান লিখবা 9 × 10⁹, কিউ এর ভ্যালু কত, এখনো 2 কুলম্ব। আবার দেখো তো এটা এটা কি করবে, বিকর্ষণ, তাইলে বুঝতেছো পি কিউ এর যখন এখান থেকে এখানে প্রাবল্য বের করবে, এটা হবে এই দিকে, তার মানে এটা ধরলাম আমরা ইপি।
আর এইটা তো ভাইয়া দেখো বিকর্ষণ, এইটাও প্লাস এইটাও প্লাস, ছোটটার দিকে যাবে তাইলে এটার দিক হবে এইদিকে, তার মানে এইটা হবে ইকিউ। বুঝেই গেছো? তার মানে আবারও দূরত্ব এখান থেকে এখান 2 মিটার, স্কোয়ার করবা, এটার দিক লিখে দিবা কোন বরাবর, এইটার হইতেছে আর কিউ বরাবর। সো দেখো আমরা কি করলাম, এখান থেকে এখান প্রাবল্য বের করছি, এইখান থেকে এখান প্রাবল্য বের করছি, এটার দিক হইতেছে এইদিকে, এটার দিক হইতেছে এইদিকে। সো মোটের উপর তোমাকে কি করতে হবে, এখন একটা লব্ধি বের করতে হবে। কিভাবে লব্ধিটা বের করবা, তোমরা নোট যখন করবা তখন ক্যালকুলেটর যেহেতু তোমাদের কাছে আছে, তোমরা অঙ্কগুলা করে তারপরে দিবা। আমি কিন্তু অঙ্ক করাইতেছি না, জাস্ট অর্ধেক অর্ধেক করে তোমাদেরকে প্রসেসটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা ওই বেসিসে অঙ্কটা করবা কিন্তু নোট জমা দেওয়ার সময়। সো তুমি বুঝতেছো এখন একটা ইপির ভ্যালু পাইতেছো, আরেকটা কার ভ্যালু পাইতেছো, ইয়ার এর ভ্যালু পাইতেছো। ইপি কাজ করতেছে এইদিকে, ইয়ার কাজ করতেছে এইদিকে। এখন তাদের লব্ধি দরকার। খেয়াল করো তো, এখন কি দুইটা কি একই দিকে কাজ করতেছে? না। যোগ করতে পারবা? অফকোর্স পারবা না, দুইটা তো বিপরীতেও কাজ করে। দেখো দুইটা জিনিস ইপি কে একদিকেও কাজ করতেছে না, আবার বিপরীতেও কাজ করতেছে না। মানে আগে যে দুইটা কেস শিখেছিলাম এদের কোনোটাই না, যোগ হবে না বিয়োগ হবে না। তাহলে কিভাবে হবে তুমি বুঝতেছো যে ইপি জানো ইকিউ জানো, এবং দেখো তো এদের মধ্যবর্তী কোণ যে 60 ডিগ্রি, এটাও জানো। কিভাবে জানো? কারণ একটা সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা কোণ 60, এইটা 60 হলে এইটা 60। তার মানে এখন তুমি লব্ধি বের করবা তো, তার মানে ই স্কোয়ার সমান কি হবে, ইপি স্কোয়ার ইকিউ স্কোয়ার 2 ইপি ইকিউ কজ আলফা। খুব সিম্পল। এখন কি করবা, ইপির মান বসাইবা, ইপির মান তো বের করছি আগে অঙ্ক করে, ইকিউর মান বসাইবা 2 ইপি ইকিউ কজ আলফার মান তো জানোই 60 ডিগ্রি, বসাইলে কি ফাইনাল ই এর একটা মান পাবা না রুট করে। দেখছো ইটস কোয়াইট সিম্পল, কিন্তু খুব কঠিন না। আগেও খেয়াল করো, আগে যে যোগ করছিলাম 0 ডিগ্রি বসিয়ে যোগ করছিলাম, 180 বসিয়ে বিয়োগ করছিলাম। এখন তো যোগও করা যাবে না বিয়োগও করা যাবে না, লব্ধি দরকার। লব্ধি নির্ণয় করতে হলে কি লাগবে, আমার ইপি প্রাবল্য লাগবে, ইকিউ প্রাবল্য। যেহেতু আমার এইটার আর এইটার লব্ধি বের করতে চাই, তার মানে এইটার ভ্যালু লাগবে, এইটার ভ্যালু তো বের করছি, এইটার ভ্যালু লাগবে, এইটাও বের করছি, এবং তাদের মধ্যবর্তী কোণ লাগবে, কোণও তো জানি। যেহেতু সবই জানি তাইলে তো আমি খুব সহজেই প্রাবল্য বের করতে পারবো। এখন আসো, যদি তোমাকে বলতো বিভব বের করো, তাইলে তুমি কি করতে, এখান থেকে এখানে বিভব বের করতে, একবার ভিপি আর একবার ভিকিউ। সো ভিপির জন্য তো আনসার কি আসবে, প্লাস আসবে, কারণ এটা প্লাস চার্জ, দূরত্ব মিলে একটা পজিটিভ আসবে। বিকিউ চার্জ প্লাস, তার মানে প্লাস আসবে। প্রাবল্যের ক্ষেত্রে, বিভবের ক্ষেত্রে তো কোনো দিক দরকার নাই, তার মানে ফাইনাল বি সমান সমান কি হবে, বিপি প্লাস ভিকিউ। জাস্ট ভিপি বের করবে এখান থেকে এইখান, ভিকিউ বের করবে এখান থেকে, সরি ভিকিউ না ভিআর, এইখান থেকে এইখান বের করবা, তারপরে বিপি আর ভিআরটা যোগ করে দিবে। খুব সহজ। তোমরা পি কিউ আর না ধরে এইভাবে ধরতে পারো, এটা আরো স্মার্ট হবে। একটা ধরলাম ভি1, আর বিন্দু থেকে কিউ বিন্দুতে প্রাবল্য হইতেছে ভি1, পি বিন্দু থেকে, সরি পি থেকে কিউ হইতেছে ভি1, আর থেকে কিউ হইতেছে ভি2, ফাইনালি ভি1 আর ভি2 যোগ করে দিব। আমার মনে হয় তোমরা এই জিনিসটাও বুঝতে পারছো। এবার আসো, অঙ্কটা খেলাটা কোন জায়গায় জমতো, সেই ম্যাথটা যদি তোমাকে এইভাবে বলে দিত এইখানে -2 কুলম্ব, তাইলে কিন্তু খেলা জমা যেত পুরা। কি জমতো, এইখান থেকে বুঝতেছে, এখন যদি বলে এই পয়েন্টে প্রাবল্য কত কিউ, তার মানে তুমি মনে মনে চিন্তা করতেছো এখানে 1 কুলম্ব আছে, ভালো কথা। তাইলে তুমি আবার ইপি বের করবা, ফর্মুলা সি ইন্টু কিউ বাই কি লিখবা, আর স্কোয়ার। সি তো জানোই, কিউ তো জানো, আর তো জানো, এখান থেকে এখানে সব বসাইলা। এখন তোমার কি লাগবে, দিক, এটা প্লাস বিকর্ষণ, মানে এই দিকে কাজ করবে ইপি, বুঝতেই পারতেছো। তার মানে কোন বরাবর, এটা লিখে দিবা পি কিউ বরাবর। এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আবার কি বের করবা নিশ্চয়ই বুঝতেছো, ই আর বের করতেছো, প্রাবল্য কিউ বিন্দুতে। আচ্ছা ইপি ইয়ার না বের করে এইভাবে ধইরো, এইটাই বেটার। আমরা যেহেতু 1 1 শিখাইছি, 1 2, এটা হইতেছে কোন বিন্দুর জন্য, এটা হইতেছে পি এর জন্য কিউ বিন্দুতে প্রাবল্য, এটা হচ্ছে পি চার্জের জন্য কিউ বিন্দুতে প্রাবল্য। আর আরেকটা কি বের করতেছি, আর এর জন্য কিউ বিন্দুতে প্রাবল্য। এখন খেয়াল করো তো ভাইয়া, এইটা মাইনাস এইটা প্লাস, এখন কি বিকর্ষণ হবে না, প্লাসে মাইনাসে আকর্ষণ করে, তাইলে তো নিশ্চয়ই এটা এইদিকে আসবে না, আসবে এইদিকে। তাইলে খেয়াল করো, আবার তুমি ইটুর ভ্যালু বের করবা, সি ইন্টু কিউ বাই আর স্কোয়ার। সি জানো, কিউ জানো, আর জানো, এটা তো জানোই, সি জানো, কিউ জানো এবং আর জানো, 2 মিটার বসাইলা। এবার আসো দিকটা কোন দিকে হবে, এখন কি দিক নিচের দিকে না উপরের দিকে, তার মানে কি লেখা উচিত, কিউ আর বরাবর লিখলাম।
তাহলে দেখো এখন তুমি এইটাও জানো এইদিকে কাজ করে E1 আর এইদিকে কাজ করতেছে E2, তোমার ফাইনাল একটা লব্ধি লাগবে না? তো লব্ধিটা ফাইনাল E সমান কি হবে বুঝেই গেছো, E1 স্কয়ার E2 স্কয়ার প্লাস 2E1 E2 cos আলফা। এখন তোমার কাজ কি দেখো, তুমি E1 এর মান বের করছো, E2 এর মান বের করছো, E1 E2 সব জানো, আলফার মানটা এখন কত বসাইবা। খেয়াল করো যেহেতু সমবাহু ত্রিভুজ এইটা 60 ডিগ্রি, কারণ নিশ্চয়ই এটা 120 ডিগ্রি। এখন এখানে কোনটা বসাবে, 120 বসায়া করবা। সো দেখো একই ম্যাথ প্লাস যখন ছিল তখন 60 ডিগ্রি, শুধু মাইনাস দেওয়ার কারণে কোনটা হয়ে গেছে 120। সো এই টাইপের ম্যাথ মুখস্থ করা যাবে না, বুঝে বুঝে পরীক্ষায় আসলে তুমি এখান থেকে এখানে প্রাবল্য বের করবা, মানের সাথে সাথে দিক বলে দিবা এইদিকে, এইখান থেকে এখানে প্রাবল্য বের করবা, মানের সাথে সাথে দিক বলে দিবা উপরে। সো ফাইনালি লব্ধি কি হবে, একটা কাজ করতেছে এইদিকে আরেকটা উপরের দিকে। সো মধ্যবর্তী কোণ 120 বসিয়ে ফাইনালি তুমি একটা কি পাবা, ই পাবা, এবং এইটাই হবে তোমার লব্ধি। প্রত্যেকটা ম্যাথ তোমরা যখন নোট জমা দিবা সুন্দর করে করে দিবা, কারণ আমরা জাস্ট তোমাদেরকে প্রসেসগুলো বুঝাইতেছি, ম্যাথ করাই দিই না, ম্যাথগুলো করবা। এখন আমাকে কমেন্টে জানাও ত্রিভুজের যে কনসেপ্টটা বুঝাইলাম এটা বুঝতে পারছো কিনা, বুঝলে ফাইনালি বর্গ দিয়ে তোমাদেরকে শেষ করে দিব আজকের ক্লাস। একজন লিখছে অলরেডি যে 120 ডিগ্রি, থ্যাংক ইউ রফিক। ওকে থ্যাংক ইউ, দুজন লিখছে যে বুঝতে পারছি। তার মানে আমাদের আজকে ফাইনাল কেসটা কি, সবচেয়ে কঠিন অঙ্ক। এতক্ষণ পর্যন্ত যত ম্যাথ করছি আমাদের ইফতিজার ছিল 2 জন, অর্থাৎ চার্জ ছিল 2টা, এখন কিন্তু চার্জ আসবে 3টা, এবং এইখানে তোমরা একটু বেশি প্রবলেম ফেস করবা। দেখো এটা আমরা একটু লিখে নেই, এটা একটা বর্গক্ষেত্র, রাইট, এটা হইতেছে এ, এটা হইতেছে বি, এটা হইতেছে সি, এটা হইতেছে ডি। সবগুলা কিন্তু বোর্ডের কোয়েশ্চেন করাইতেছি ভাইয়া তোমাদেরকে। 1 মিটার 1 মিটার 1 মিটার 1 মিটার, প্রত্যেকটাতেই চার্জ নিয়ে দিলাম 2 কুলম্ব 2 কুলম্ব, আর বি হইতেছে -2 কুলম্ব। খেয়াল করো এখন কিন্তু ইফতিজার 3 জন, এতে একটা চার্জ আছে, বিতে একটা চার্জ, সিতে একটা চার্জ। তোমাকে কোয়েশ্চন নাম্বার 1, কোয়েশ্চন 1 এ কি বলছে, ডি বিন্দুতে বিভব, ডি বিন্দুতে বিভব নির্ণয় করো, বিভব নির্ণয় করো। কোয়েশ্চন নাম্বার 2, ডি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো, প্রাবল্য নির্ণয় করো। সো খুব ভালোভাবে মনে রাখো, তোমাকে এরকম একটা কেস দিচ্ছে যে এ বি সি ডি 3টা চার্জ অলরেডি রাখা আছে, প্রত্যেকটার দূরত্ব দেওয়া আছে, বুঝিয়ে গেছো যে এটা একটা বর্গক্ষেত্র, রাইট। সো এখন বলছে ডি বিন্দুতে বিভব বের করতে হবে আর ডি বিন্দুতে প্রাবল্য বের করতে হবে। তুমি সলিউশন কিভাবে করবা দেখো, আমরা 1 নম্বরের সলিউশন করতেছি। খেয়াল করো প্রথম কাজ, ডি বিন্দুতে যেহেতু বিভব বের করবা, তাইলে তোমাকে কয়জন ইফতিজার এখানে আছে, 3 জন, 1 2 3, কয়টা বিভব বের করতে পারবা, নিশ্চয়ই 3টা। তার মানে ধরো এ বিন্দুর জন্য বিভব বের করি, প্রথমে এ পয়েন্টের জন্য বিভব ধরলাম আমরা V1। সো ফর্মুলা কি বুঝতেই পারছো, C × Q/R, C এর মান 9 × 10⁹, Q এর মান কত, এখানে 2 কুলম্ব, ডিভাইডেড বাই দূরত্ব 1 মিটার, সো দ্যাট ইজ 18 × 10⁹ ভোল্ট, সিম্পল। আবার তুমি কি সি এর জন্য আগে বের করে নাও, সি এর জন্য বিভব ধরলাম V2, তাহলে সিমিলার ফর্মুলা C × Q/R, বুঝেই গেছো 9 × 10⁹, কিউ এর মান যা, দূরত্ব সেম, তার মানে আনসার আবারও সেম আসবে 18 × 10⁹ ভোল্ট। আচ্ছা তোমরা একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া এর পরে আপনি বি রেখে কেন সিতে গেলেন,
একটা জিনিস খেয়াল করে দেখছো, এ থেকে বিভব যা বের করবা সি থেকেও কিন্তু সেম, কারণ আমার চার্জটাও যা, আমার দূরত্বটাও কিন্তু তাই। এর জন্য আমরা কি করছি, বিটা স্কিপ করে সিতে চলে গেছি, কারণ আমার টাইম বাঁচতেছে। এবার আসো, তুমি যদি বি বিন্দুর জন্য বিভব বের করতে যাও V3, তাইলে কিন্তু একটু মাইন্ড কাচিপায় পড়ে যাবো। C ইকুয়ালস টু কিউ বাই আর, সি এর মান লিখলাম 9 ইন্টু 10⁹, ভালো কথা। কিউটা কিন্তু মাইনাস লিখতে হবে। তোমরা আবারও বলে দিচ্ছি, মাথাটা ভালোভাবে ঠান্ডা মাথায়, কানটা একদম খাড়া করে শুনে রাখো। তারপরে দেখো তোমরা অনেক ভুল করবে পরীক্ষার মধ্যে। বিভব আসলে চার্জ যা আছে প্লাস মাইনাস হাবি জাবি যা আছে তা বসাইবা, কারণ বিভব ভাইয়া স্কেলার রাশি, এর প্লাস মানটা এক ধরনের, মাইনাস মানটা আরেক ধরনের, মানটা ফ্যাক্ট। কিন্তু প্রাবল্যের ক্ষেত্রে কিন্তু মাইনাস লিখা লাগে না, কারণ প্লাস মাইনাস দ্বারা আবার বোঝাই হইতেছে আকর্ষণ কিংবা বিকর্ষণ। ওই প্লাস মাইনাস দ্বারা আমরা দিক বের করি, যার জন্য শুধুমাত্র আমার ভ্যালুটার জন্য শুধু সংখ্যাটা নেই। কিন্তু বিভবের ক্ষেত্রে তো দিক দরকার নাই, তার মানে যাই দেয়া আছে আমি মান তাই বের করব। যেহেতু এখানে চার্জটা -2 দেয়া আছে, -2 বসাবো। কিন্তু প্রাবল্য বের করার ক্ষেত্রে এটাও 2 কুলম্ব নিতাম, এটাও 2, এটাও 2, মাইনাস নেওয়ার কোনো দরকার ছিল না। কিন্তু বিভবের ক্ষেত্রে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। সো সি বসাইলাম, কিউ বসাইলাম, এইখানে একবার ভুল করতে পারো, মাইন্ড কাচিপায় কোন জায়গায় পড়বা, অনেক পোলাপান আছে এখানে দূরত্ব 1 মিটার বসায় দিবে, মনে করবে যে একটু তো 1, কিন্তু ভাইয়া খেয়াল করো তো, এইখান থেকে এখানের দূরত্ব 1 মিটার বুঝলাম, এইখান থেকে যে এখানের দূরত্ব 1 মিটার এইটাও বুঝলাম, কিন্তু এইখান থেকে কি এখানের দূরত্ব 1 মিটার? নিশ্চয়ই না, কারণ আমরা প্রাবল্য বের করতেছি এই ডি পয়েন্টে, সরি বিভব। তার মানে এইটার জন্য একবার বিভব বের করব, এইটার জন্য একবার, এইটার জন্য একবার। এইখান থেকে এইখান যখন বের করছি দূরত্ব 1, ভালো কথা, 1 মিটার। এইখান থেকে এইখানের দূরত্ব 1। তুমি যখন সি বিন্দু থেকে সি বিন্দুর জন্য এখানে বিভব বের করছো, আবারও দূরত্ব 1 মিটার। কিন্তু এইখান থেকে যখন এইখান বের করবে, এইখান থেকে কি এখানে দূরত্ব 1 মিটার? নিশ্চয়ই না। সো এটা পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করে বের করবে। এটা 1, এটা 1 হলে বুঝতেছো এটা √2। কিভাবে √2? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, দ্যাট ইজ √2। সো এখানে তোমাকে দূরত্ব বসাতে হবে √2। ক্লিয়ার? সো তুমি এখন দেখো ফাইনাল ভিটা কিভাবে বের করবা, v1 v2 আর v3 যোগ করবা। তুমি বুঝেই গেছো v1 তো প্লাস, v2 আনসার প্লাস, কিন্তু v3 টা কি আসবে মোটের উপর, এটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে কি মাইনাস আনসার আসবে না। যাই আসুক সোজা বাংলা এটা লিখবা, প্লাস এটা লিখবা, প্লাস এখানে মাইনাস আসলে মাইনাস সহ লিখবা, মোটের উপর একটা আনসার তোমরা পাবা। নোট করার ক্ষেত্রে কিন্তু তোমরা আমার মতো আবার কইরা দিও না যে ভাইয়া করেন নাই আমরাও করব না, আমরাও ভাইয়ার মতো যতটুকু করাইছে ততটুকু না, তোমরা পুরোটা করে দিবা। আমরা কি করব, পরবর্তী ক্লাসে যাদের নোট সুন্দর হবে তাদের নাম ঘোষণা করব। বিশেষ করে লাস্ট ক্লাসে দুইজনের নোটস আমার ভালো লাগছে, চারুলতা এবং সুস্মিতা, এই দুইজনের নোটগুলা ভালো ছিল। আরো কয়েকজন দিছো, সবারই ভালো ছিল, বাট একটু একটু টেকনিক্যাল জায়গায় অনেকে ভুল করছো, বাট এই দুইজন ভালোভাবে করছে নোটটা। যারা যারা নোট সুন্দর করে জমা দিবা, আমি তাদের নোট দিয়ে পিডিএফ বানিয়ে তারপর গ্রুপে পোস্ট করবো, তোমাদের নামও ঘোষণা করে দিব পরের ক্লাসে। সুন্দর করে করবা, এটা তোমাদের কাজ, তোমাদেরই কাজে লাগবে। তুমি যদি অঙ্কগুলো আরেকবার করো, আমি তোমাকে প্রসেসটা দেখিয়ে দিতেছি, আরেকবার করলে তোমারই কাজে লাগবে। সো ভাইয়া ভালোভাবে খেয়াল করো, ডি বিন্দুতে বিভব বলছে এইখান থেকে এইখানে বের করব, আমার সি এর মান জানি, চার্জ জানি, দূরত্ব 1 মিটার। আবার সি থেকে যখন বের করতেছি v2, চার্জ জানি, দূরত্ব জানি, বের করলাম। এইখান থেকে এইখান চার্জ জানি, চার্জ বসালাম, দূরত্ব জানতাম না 1 মিটার, 1 মিটার ধরে √2 বের করে বসায় দিলাম। ফাইনালি v1 v2 v3 আমি যোগ করে ফেললাম। এখন আমাকে কমেন্টে জানাও যে তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো কিনা, বিভবের ম্যাথটা। যদি বুঝো তাহলে তোমাদেরকে প্রাবল্যতে চলে যাব, এবং তোমাদেরকে সবচেয়ে প্যারা দিবে এই প্রাবল্য। প্যারা মানে মারাত্মক লেভেলের প্যারা দিবে। দেখো বুঝতে পারছো কিনা, আমাকে একটু কমেন্টে জানাও, কুইক, ভেরি কুইক, শেষ করে দিব ভাইয়া। একজন বলছে যে ভাইয়া আবার বলে, কোনটা বলবো ভাইয়া? রফিক বলছে জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা তারপরে আবার এখন তো বুঝার কথা, অলরেডি তো 2 বার বুঝাই দিছি, শেষ করে দিতেছি ভাইয়া, আর বেশিক্ষণ না, 1.5 ঘন্টা হয়ে গেছে অলমোস্ট, আর লেট করব না। ফাইনাল ওয়ান, প্রাবল্য। এইখানে কিন্তু চিপায় পড়বা, মাইন্ডকে চিপায়। দেখো প্রাবল্য ডি বিন্দুতে বলতে প্রাবল্য নির্ণয় করো। সো আবারও খেয়াল করো,
এ এর জন্য এখানে প্রাবল্য বের করবা, বি এর জন্য বের করবা, সি এর জন্য বের করবা। সো আবার এ আর সি এর জন্য বের করে ফেলি। এর জন্য প্রাবল্য ধরে নিলাম ইউ1, লিখবা খাতার মধ্যে কিন্তু লিখে দিতে হবে যে এ চার্জের জন্য অর্থাৎ এ বিন্দুতে 2 কুলম্ব চার্জের জন্য ডি বিন্দুতে প্রাবল্য লিখে তারপরে ইউ1 লিখবা। আমার মতো আবার পণ্ডিতি কইরা পরীক্ষাতে এইভাবে লিখে দিয়ে না, তীর চিহ্ন দিয়া সুন্দর করে একদম ডিটেইলস সহ লিখতে হবে। আমরা তো বোঝানোর জন্য এমনিতে লাইভ ক্লাস তাড়াতাড়ি করার জন্য এতটা ডিটেইলস দেই না। ইউ1 আবার লিখো সি ইন্টু কিউ বাই, এখন বুঝতেই পারতেছো আর স্কয়ার লিখবার, কিউ এ লিখো এখানে সুন্দর করে, তাহলে স্যার অনেক খুশি হয়ে যাবেন তোমার উপর। সি ইকুয়ালস টু 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 লিখলা, এটার ভ্যালু কত 2 কুলম্ব, আর কত 1 মিটার ছিল, 1 মিটার বসায় দিলাম। এই যে এখন কিন্তু মাইন্ড চিপায় পড়ার মতো ঝামেলা আছে, প্রাবল্যতে আসতেছো শুধু মান বের করেই কিন্তু শান্তি নাই, সাথে কি বলে দিতে হবে দিক। এটা 2 কুলম্ব প্লাস, এখানে প্রাবল্য মানে মনে মনে 1 কুলম্ব চিন্তা করতে হবে, প্লাস প্লাসে প্লাসে বিকর্ষণ, তার মানে কাজ করবে এইদিকে, এই দিক হবে ইউ1, তাহলে ইউ1 এর দিক হবে কোন বরাবর, এডি বরাবর, রাইট। ইউ1 বের করলাম। ফাইনালি তুমি আসো সি বিন্দুর জন্য, বারবার খেয়াল করছো আমরা কিন্তু এটাতে যাই নাই, কারণ এটা দূরত্ব বের করাটা একটু ঝামেলা। এইখানে আসলাম সি বিন্দুর জন্য বের করবা ই2, আবার কি সি ইন্টু কিউ সি বাই আর স্কোয়ার, মান বসাও 9 ইন্টু 10 টু দি 9, কিউ সির ভ্যালু 2 কুলম্ব প্লাস দূরত্ব 1 মিটার স্কয়ার। এখন চিন্তা করো তো কিভাবে করবা, বুঝেই গেছো এটা প্লাস আবার এটা প্লাস বিকর্ষণ করবে, তার মানে দিক হবে এইদিকে, ই2 বের করবে এইদিকে, বুঝেই গেছো, তার মানে তুমি ই2 বের করলাম। ফাইন, ই2 এর মানটা হইতেছে যাই পাও তুমি এখানে ভ্যালু বের করে এখানে লিখে দিবা, একটা ভ্যালু তো পাবা অফকোর্স, এখানে ব্র্যাকেটে লিখে দিবা তার দিক কোন বরাবর, সিডি বরাবর। এবার আসো কোন পয়েন্টের জন্য, পরে ফাইনালি তোমাকে লব্ধি দেখাবো না, আগে তিনটা পয়েন্টের আমরা প্রাবল্যগুলো বের করে নিই। বি বিন্দুর জন্য প্রাবল্য ই3 ইকুয়াল টু সি কিউ বি ডিভাইডেড বাই আর স্কয়ার, বুঝেই গেছো 9 ইনটু 10 টু দি 9 লিখলাম, কিউ বি 2 কুলম্ব, এই যে মাইনকা চিপায় পড়ো না, প্রাবল্য বের করতেছি, মাইনাস লিখার কোনো দরকার নাই, বিভব বের করার জন্য মাইনাস লিখতে হবে, কারণ এটা দ্বারা তো দিক বোঝাবে, দূরত্ব আবার কত এখান থেকে এখান রুট টু স্কয়ার। আসো দিকটা কি লিখে দিবা, খেয়াল করো ভাইয়া, এইটা মাইনাস এইটা প্লাস, প্লাসে মাইনাসে আকর্ষণ করবে, আকর্ষণ করলে কোন দিকে যাবে, বড়টার দিকে, তার মানে ফাইনাল দিকটা হবে এই দিকে, তার মানে তোমার কি লেখা উচিত এখানে ডিবি বরাবর। দেখছো ইটস খুব সহজ, কঠিন কিছুই না। সো আগে যেভাবে এখান থেকে এখান বিভব বের করছিলাম, এখন বের করবা প্রাবল্য, সাথে দিকটা বলে দিবা, এইখান থেকে এখান প্রাবল্য বের করবা, দিকটা বলে দিবা, এখান থেকে এখান প্রাবল্য বের করবা, দিকটা বলে দিবা। এবারে দেখো তুমি একটা মাইন্ডকা চিপায় পড়ছো ভালোভাবে, কিভাবে মাইন্ডকা চিপায় পড়ছো, আজীবন যে প্রাবল্যের ফর্মুলা পড়ে আসো, লব্ধির ফর্মুলা, ই স্কয়ার সমান ইউ1 স্কয়ার ই2 স্কয়ার প্লাস 2u1 ই2 cos আলফা। খেয়াল করো আমরা দুইটা জিনিসের লব্ধি বের করতে পারি, বাট এখন তো আমার এই পয়েন্টে তিনটা প্রাবল্য কাজ করছে, একটা দুইটা তিনটার প্রাবল্য কিভাবে বের করবে, এর জন্য কিন্তু তোমাকে একটু মাথা খাটাইতে হবে। সো ভাইয়া আমরা সবগুলো একটু মিটাইয়া দিলাম, তোমরা হইতেছে পরবর্তীতে লাইভটা পোস্ট করে অঙ্কটা করবা, আমরা হইতেছে কি করলাম এখন জাস্ট দিকটা বলে দিই। এখন খেয়াল করো তো তুমি একটা ইউ1 এর মান পাইছো, এইদিকে ই2 পাইছো, এইদিকে পাইছো ই3, তিনটা পাইয়া গেছো ই1 ই2 ই3। মাইন্ডকে চিপাই কি যে ভাইয়া তিনটার তো আমার লব্ধির ফর্মুলা জানি না, তাহলে তিনটা কিভাবে করব, যেহেতু জানো না তোমাদেরকে জানিয়ে দিতেছি। খেয়াল করো তো ই সমান সমান কি লেখা যায়, ইউ1 স্কয়ার প্লাস ই2 স্কয়ার প্লাস 2u1 ই2 cos আলফা। খেয়াল করো খুব সহজেই পারবা, দুইটা যখন থাকে ই1 ই2 থাকে তখন তাদের লব্ধির ফর্মুলা যদি এটা হয় দুইটার স্কয়ার দুইটার গুণফল মধ্যবর্তী কোণ, তাইলে যদি তিনটা থাকে ই1 ই2 ই3, তাইলে কি লব্ধিটা এইভাবে হওয়া উচিত না, ই স্কয়ার সমান সমান ই1 স্কয়ার ই2 স্কয়ার প্লাস ই3 স্কয়ার। কেন, কারণ দুইটা হইলে যদি দুইটার স্কয়ার হয়, তিনটা হইলে তিনটার স্কয়ার, তারপরে কি করবা প্রতি দুইটা গুণফল নিবা আর তাদের কোণ নিবা, ই1 ই2 cos আলফা, এরপরে কি লিখবা 2 ই2 ই3 cos আলফা, তারপরে প্লাস 2 ই3
E1 cos alpha। আই থিঙ্ক তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। দেখো জাস্ট ম্যাজিক, দুইটার জন্য যদি এইভাবে হয় E1 স্কয়ার E2 স্কয়ার 2E1 E2 cos alpha, তাহলে তিনটা হলে তিনটার স্কয়ার লিখবা, তারপর প্রতি দুইটা দুইটা, প্রথমে 1 2 cos alpha, তারপরে 2 3 cos alpha, 3 1 cos alpha, সিরিয়াল। ওই যে তোমরা ছোটবেলায় পড়ছিলে না a plus b plus c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, 2ab 2bc 2ca, সিমিলার। তোমরা যদি a plus b হোল স্কয়ারের ফর্মুলা জানো, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে ভাই এটা তো সেম টেকনিক। তাইলে এখন শুধুমাত্র এ প্লাস বি প্লাস সি এর ফর্মুলা অ্যাপ্লাই করবা, তিনটা আছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 2ab 2bc 2ca। cos কেন আসছে? ওই যে ভেক্টরের জন্য এখানে একটা cos ছিল বিধায় এখানে একটা cos বসাইছে। এখন খেয়াল করো, তুমি কিন্তু e1 এর মান বের করছো, সাথে দিক বের করছো। e1 এর মান জানো, e2 জানো, e3 জানো, মাইনাস চিপার পড়বা এই সকল জায়গাতে আলফাতে। e1 আর e2 এর মধ্যবর্তী কোণ দেখে বোঝা যাইতেছে 90 ডিগ্রি। e1 উপরে e2 এদিকে 90 বসাবো। E2 E3, E2 কাজ করতেছে কোন দিকে? এই দিকে। E3 কাজ করতেছে এই দিকে। এদের মধ্যবর্তী কোণ 135। এখন বলতে পারো ভাইয়া 135 আপনি কিভাবে বুঝলেন? এটা খুব সহজ একটা জিনিস। কিভাবে? খেয়াল করো, 135 কিভাবে বুঝলাম? E1 E2 কাজ করতেছে এই দিকে, এইটার এইটার মধ্যবর্তী কোণ 90, আর এইখানে আর এখানে হইতেছে 45। কেমনে 45? টোটাল তো ছিল 90। খেয়াল করো, এইটা যেদিকে কাজ করে এইটা ঠিক এই চার্জ আর এই চার্জ সমান, যেহেতু সমান চার্জ তাইলে তাদের লব দিয়ে দেখলে ঠিক মাঝ বরাবর কাজ করবে, এটা ঠিক মাঝ দিয়ে আসবে, তার মানে এটা 45, তার মানে 135 90 প্লাস 45, তার মানে 135। তাইলে দেখো এইটার কোণটা বসাবা 90, E1 E2 এর মধ্যবর্তী কোণ 90, E2 E3, E2 কাজ করতেছে এইদিকে, E3 কাজ করতেছে এইদিকে, মধ্যবর্তী কোণটা কত? 135। আবার আসো E3 E1, E3 কাজ করতেছে এইদিকে, E1 কাজ করতেছে এইদিকে, আবারও 135। কেন? এখান থেকে এখানে 90, এখান থেকে এখানে 45, দ্যাট ইজ ওয়াই এখানে বসাবো 135। তো সবই জানো, E1 জানো, E2 জানো, E3 জানো, কোনগুলা বসায় দেবা, শেষ। আচ্ছা এখন তোমরা যারা হইতেছে যে ভাইয়া এইটা দিয়ে সবসময় করতে গেলে একটু ঝামেলায় পড়বা, কি কারণ সবসময় যে এই দুইটা চার্জ সমান থাকবে এমন তো কোনো কথা না। এখন তো ভাইয়া বুঝে গেছো যে ভাইয়া চার্জ তো সমান, এর জন্য আপনি কি করছেন, লব্ধিটা ঠিক মাঝখান দিয়ে যাবে, দ্যাট ইজ এটা 45। চার্জ সমান না হলে তো মাঝখান দিয়ে যাবে না। তখন কিভাবে করবা? দেখো তুমি কি কি জানো, E1 জানো, E2 জানো, E3 জানো, তুমি কি করবা, এই E1 আর E2 কে আগে লব্ধি বের করে নেবে, এই দুইটার লব্ধি, একটা কাজ করতেছে এইদিকে, একটা কাজ করতেছে এইদিকে, তার মানে এই দুইটার লব্ধি এটা হবে E। কিভাবে বের করবা বুঝতেই পারতেছো, E সমান E1 স্কয়ার E2 স্কয়ার প্লাস 2 E1 E2 cos alpha। তুমি তিনটা লব্ধির সূত্র জানো না, সমস্যা নাই, বাট এখন জানো, বাট ধরো আগে তুমি জানতা না, তাহলে কি করবা, প্রথমে E1 আর E2 এর একটা লব্ধি বের করে নেবা, তাইলে তো ঝামেলা শেষ। এই দুইটা চলে গেল, আমি এই দুইটা মিলে একটা লব্ধি পাইলাম E। এখন খেয়াল করো তো, এটাকে ধরলাম আমরা E, সো এটা কাজ করতেছে এইদিকে, আর E3 কাজ করতেছে এইদিকে। খেয়াল করো, একটা কাজ করতেছে এইদিকে, একটা কাজ করতেছে এইদিকে, তখন এই দুইটা মিলে আবার লব্ধি দিবা। সো তুমি যদি দুইটা নিয়ে করো তাহলে তোমাকে দুইবার লব্ধি বের করতে হবে, আর তিনটা যদি একসাথে করো একবারে লব্ধি বের করলেই চলবে। এটা সবচেয়ে কঠিন ম্যাথ, যারা করতেছো এখন পর্যন্ত ধৈর্য ধরে রাখতে পারতেছো, এইটাই তোমাদের সবচেয়ে লাভ হবে পুরো ক্লাসের। খেয়াল করো, তিনটা প্রাবল্য একসাথেও লব্ধি বের করতে পারো, আবার কি করতে পারো, দুইটা একসাথে করলা, এইটার আর এইটার লব্ধি বের করলা E। E3 E1 কাজ করতেছে উপরের দিকে, আর E3 কাজ করতেছে নিচের দিকে। তো ফাইনালি এই দুইটা মিলে পাইলে একটা E, আর আরেকটা E3। এখন এই দুইটা মিলে আবার লব্ধি বের করতে হবে। সো ফাইনাল লব্ধি আমরা ধরে নিলাম E প্রাইম, তাহলে E প্রাইম স্কয়ার সমান কি হবে, E স্কয়ার প্লাস E3 স্কয়ার প্লাস 2 E3 cos alpha। এখন কি করবা, খেয়াল করো, এই দুইটা মিলে যে E পাইছো এটা তো নিশ্চয়ই জানো, E3 এর ভ্যালু তো আগেই বের করে রাখছিল, এটাও জানো, তারপর E এর ভ্যালু জানো, E3 জানো, সবই জানো। এখন আসে cos আলফার মান কত বসাইবা। E যেই দিকে কাজ করে E3 উল্টা দিকে কাজ করে, তার মানে মধ্যবর্তী কোণ 180, তাহলে এখানে 180 ডিগ্রি বসিয়ে করবা। তোমরা একদম ম্যাথগুলা করে আমাকে আনসার নোট সহ জমা দিবা। সো আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, যখন পরীক্ষাতে তিনটা বিন্দু দিয়ে আসবে এটা একটু কঠিন হবে, খুব সহজেই বলে দিচ্ছি, এত সহজ না, কারণ প্রাবল্য বের করতে গেলে দুইবার লাগে। প্রথমে এটা মিলে একবার লব্ধি বের করবা, এইটার সাথে ফাইনালি E3টা আরেকবার লব্ধি বের করবা, এবং প্রথম ক্ষেত্রে যখন এইটা কাজ করবে উপরে, এটা এইদিকে মধ্যবর্তী কোণ 90, দ্বিতীয় ক্ষেত্রে যখন লব্ধি বের করবা এই দুইটার লব্ধি কাজ করতেছে এইদিকে, আর আরেকটা কাজ করতেছে 3 নাম্বার যে প্রাবল্যটা, এটা কাজ করতেছে এইদিকে। দুইটা
এক্স্যাক্টলি বিপরীত ডিরেকশনে মধ্যবর্তী কোণ 180 বুঝিয়ে ফাইনালি তুমি একটা লব্ধি পাবে। এটা হচ্ছে টেকনিক নাম্বার 2। আর টেকনিক 1 কি দেখাইছিলাম যে U1 E2 E3 স্বাধীন মতো বের করলা, দুইটার লব্ধি তুমি জানতা আগে, তিনটার লব্ধি যারা জানতা তাদেরকে ওয়েলকাম, যারা জানতা না তাদেরকে তো শিখাইয়া দিছি। U1 square E2 square E3 square plus 2 U1 E2 cos alpha E2 E3 cos alpha plus 2 E3 U1 cos alpha, just